গো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আইন কথনের ২৮তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ব্যারিস্টার মনির হোসেন। আজ আমরা আইন কথন অনুষ্ঠানে বাংলাদেশ কোম্পানি ল নিয়ে আলোচনা করব। উদীয়মান অর্থনৈতিক দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশে জিডিপি এবং পিপিপি প্রতিটিতে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা অর্থনীতিতে শীর্ষে রয়েছি। প্রাইভেট কোম্পানিগুলি তাদের ব্যবসার ক্ষেত্রে প্রায় 24% আমাদের এই জিডিপি এবং পিপিপিতে অবদান রেখে থাকে। আমাদের বাংলাদেশে 274 বিলিয়ন ডলারের যে মার্কেট রয়েছে, এই মার্কেটের মধ্যে এসএমই এবং ক্ষুদ্র ব্যবসাগুলোতে বড় একটি অবদান রেখে থাকে। কোম্পানি যেটি আমরা বুঝি যে সেটা একটি লিগ্যাল এন্টাইটি, লিগ্যাল পার্সন। এই কোম্পানিতে বিভিন্ন সূক্ষ্ম নিয়ম কানুনের সমষ্টি রয়েছে। এই সূক্ষ্ম নিয়ম কানুনের সমষ্টিগুলো নির্ধারণ করে থাকে বাংলাদেশ কোম্পানি ল, যেটা কোম্পানি অ্যাক্ট 1994, এবং এর পরবর্তীতে রয়েছে কোম্পানি ল রুলস, যেটা 2009 এর আরো গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো সন্নিবেশিত রয়েছে। আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা এই কোম্পানি আইন বিষয়ে আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মহামান্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী জনাব শাহ মঞ্জুরুল হক স্যার, রয়েছেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, আরো রয়েছেন আমাদের এফবিসিসিআই, যেটা ব্যবসায়িক শীর্ষ সংগঠন, সেটার সাবেক উপদেষ্টা জনাব মঞ্জুর আহমেদ। আমাদের আলোচনার শুরুতেই আমরা চলে যাচ্ছি জনাব মঞ্জুর আহমেদ স্যারের কাছে। স্যার, আমাদের যদি একটু বলতেন যে আমরা যে বিশ্বে যে অর্থনৈতিক অগ্রগতি রয়েছে, যেসব দেশ অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রেখেছে, সেই অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী দেশগুলোতে কিভাবে কোম্পানি আইন পরিচালিত হচ্ছে, এবং বাংলাদেশের যে আইন রয়েছে কোম্পানি ল, সেটি কি অর্থনৈতিক অগ্রযাত্রার একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করছে না অন্তরায়? আপনার সার্বিক মূল্যায়ন স্যার আমরা আশা করছি, প্লিজ। স্যারের মাইক্রোফোনটা অন করতে হবে। স্যার, মাইক্রোফোন অফ। ধন্যবাদ আইন কথনকে, এবং এই অত্যন্ত ফান্ডামেন্টাল একটা ইনভেস্টমেন্ট রিলেটেড আইনকে এই ফোকাসে নিয়ে আসার জন্য আজকে এই প্রেক্ষাপটে খুবই যুগোপযোগী সময়, অত্যন্ত কি বলবো, যুৎসই সময়। তো তবে তার আগে এই সুযোগে আমি যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন অনুষ্ঠান, এটাতে আমাদের সাথে পার্টিসিপেট করছেন অনলাইনে, তাদের সবাইকে আগামী ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে বলছি যে কোম্পানি আইন হচ্ছে পৃথিবীর আইনগুলির মধ্যে অন্যতম পুরাতন একটা আইন। ৬,০০০ বছর আগে কোম্পানি আইনের অস্তিত্ব পাওয়া যায়, এবং গ্রিক এবং রোমান সাম্রাজ্য যে ফ্রাঞ্চাইজে বিভক্ত ছিল, এগুলো ছিল ট্রেডিং জোনের হিসাবেই বিভক্ত ছিল, এবং এদের স্পেসিফিক রুলস ছিল। কিন্তু আমরা আধুনিক ফরম্যাটে যে কোম্পানি লগুই পাই, সেটা 1876 সনের কোম্পানি আইন থেকে, যেটা 1913 সনে ব্যাপক পরিবর্তন করে একটা ইউনিভার্সাল শেপ দেওয়া হয়েছে। 1913 সনের ফরম্যাটটাই বর্তমান পৃথিবীতে প্রযোজ্য আছে, এবং এটা ধারাবাহিকভাবে পরিবর্তন হয়ে ক্রমবর্ধমানে যুগোপযোগী করা হচ্ছে। এখানে একটা জিনিস এখানে সবাইকে স্মরণ রাখতে হবে, যে যতগুলি আইন পরিবর্তন হয় কোম্পানি আইনের, এগুলি কিন্তু মূল কোম্পানি আইনের ধারাটাকে অক্ষুণ্ণ রেখে এগুলিকে পরিবর্তন করা হয়। কখনোই একটা আইনটাকে সম্পূর্ণ বাতিল করে নতুন আইন তৈরি করা, এটা হয় না। আমাদের দেশে এই জিনিসটা করা হয়েছে। 2008 সালের 18 সালের যে আইনটা ক্যাবিনেট পাশ করেছে, সেটা হচ্ছে 1994 সালে যে অ্যাডপশনটা করা হয়েছিল, সেটা সম্পূর্ণ বাদ দিয়ে নতুন একটা ধারা করা হয়েছে। এইখানে একটা বিরাট সমস্যা তৈরি হয়। এটা একটা বিচ্যুতি বলা চলে আইনের, কারণ কোম্পানি আইনটা কি এটা বুঝতে হবে। কোম্পানি আইন হচ্ছে ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট ল। মানুষ যখন ব্যবসা বাণিজ্য শুরু করে, তখন নিজের পুঁজি ছাড়াও, তখন যখন ব্যবসার পরিসরটা বাড়ে, প্রেক্ষাপটটা বাড়ে, তখন আরো পুঁজি দরকার হয়। এই পুঁজিটা যখন জনসাধারণের কাছ থেকে কালেকশন করতে হয়, যখন পাবলিক ফান্ড থেকে নিতে হয়, তখন এটা দায়বদ্ধতার সৃষ্টি হয়।
এই দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য যে তিনটা পার্টি, যিনি উদ্যোক্তা এবং যারা মিলে উদ্যোক্তা হচ্ছেন, তারা নিজের ফান্ড ছাড়া যখন বাইরের ফান্ড নিচ্ছেন, তখন বাইরের একটা পার্টি হচ্ছে। যারা যদি পাবলিক ফান্ড নেন, দেশের ফান্ড নেন, তাহলে আরেকটা ফান্ড হচ্ছে, যে তিনটা পার্টি হচ্ছে। কোম্পানি আইন হচ্ছে এই তিনটা পার্টির মধ্যে স্বার্থের ভারসাম্য রক্ষা করা। সাথে সাথে এটা একটা সুবিধা দেয় যারা পুঁজি বিনিয়োগ করতেছে, যারা কোম্পানির উদ্যোক্তা, তাদেরকে, যে তাদের লাভ ক্ষতি নির্বিশেষে তাদের লায়াবিলিটিটা সীমাবদ্ধ করা হয় তাদের ওই ইনভেস্টমেন্ট শেয়ার হোল্ডিং এর মধ্যে। এইটা হচ্ছে কোম্পানি আইনের মূল চালিকা শক্তি, লিমিটেড কথাটা। এখন লিমিটেড করতে গিয়ে যখন দায়বদ্ধ 100 টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করলেন, আপনি 300 টাকায় ক্ষতি হয়ে গেল, এখন আপনি লিকুইডেশন গেলে আপনি ওই 100 টাকাই দিবেন, বেশি দিবেন না। এটাই হচ্ছে লিমিটেড কোম্পানি। এই যে দায়বদ্ধতা, এই যে 200 টাকার বাড়তি সুবিধা, এই সুবিধাটা অর্জন করার জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, পারস্পরিক স্বার্থ সংঘাত মেনে চলতে হয়। এইটা, এই নিয়ম নীতির এই ত্রিপার্শ্বিক নিয়মটাই হচ্ছে কোম্পানি ল। যুগ যুগ ধরে কোম্পানির প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, নিয়মগুলি চেঞ্জ হচ্ছে, ইনস্ট্রুমেন্টগুলি ইনভেস্টমেন্ট বাড়তেছে, যার ফলে কোম্পানি আইনের পরিসরটা বাড়ছে। এটা হলো স্বাভাবিক ধারাবাহিক। আমাদের দেশে 1913 সালের যে আইনটা, সেই আইনটাতে এই ব্রিটিশ শাসিত রাজ্যগুলিতে যে আইন, কোম্পানি আইন, সেই কোম্পানি আইনে এখানে প্রযোজ্য। ব্রিটিশ কোম্পানি আইনের বাইরে ইটালি, জার্মানিদেরও আর কোম্পানি আইন আছে সিমিলার, এটা একটু ডিফারেন্ট, আমরা সেটা আজকে আলোচনা করব না। আমরা কমনওয়েলথ ব্রিটিশ সিস্টেমে যে কোম্পানি আইনটা চালু আছে ভারত, পাকিস্তান সহ সাবকন্টিনেন্টে এবং পৃথিবীর বেশ দেশে, সেই কোম্পানি আইনগুলি 1913 সনেরই রূপান্তর। মূল খাঁচটা কিন্তু 1913 সনের। আমাদের 2018 সালের যে আইনটা ক্যাবিনেট পাশ করেছেন, তার একটা প্রেক্ষাপট হচ্ছে যে এই আইনটা তৈরি করার জন্য আইএফসির একটা প্রজেক্ট নিয়ে একটা মত বিনিময় একটা প্রজেক্ট শুরু হলো। সেখানে ড্রাফটিং কমিটি যেটা মিনিস্টার অফ কমার্সে ফর্ম করলেন, সেই ড্রাফটিং কমিটি কিন্তু 2 বছর ধরে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে প্রায় 20টারও বেশি মিটিং করেছেন, যে নতুন কোম্পানি, এক্সিস্টিং কোম্পানি আইনে কোথায় কি পরিবর্তনগুলি দরকার, কেন দরকার, সেইখানে কিন্তু বিশদ মত বিনিময় হয়েছে এবং পুরো প্রেক্ষাপট অত্যন্ত সাকসেসফুল সিরিজ অফ মিটিংস হয়েছে। এর প্রায় সবগুলিতে আমি এফবিসিসিআই এর পার্টিসিপেন্ট, কমন পার্টিসিপেন্ট হিসাবে আমি ছিলাম, যেহেতু সবাই এফবিসিসিআই কে ইনভলভ করে এই মিটিং গুলি করেছে। তো সেই হিসাবে আমি কিছু সাজেশন সরকারের কাছে দিয়েছি। যখন কোম্পানি আইনটা প্রথম ড্রাফটটা আসলো, ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস শক টু মি। তারা এর সূচিপত্রই চেঞ্জ করে দিল, ধারাবাহিকতাই চেঞ্জ করে দিল, যার ফলে হচ্ছে কি কোম্পানি আইনের যে ইনস্টিটিউশনাল যে একটা মেমোরি বিভিন্ন সংস্থার ছিল, সেটা টোটালি আপসেট হয়ে যাবে। এটা একটা আইনের বিরাট একটা দিক, কারণ এটা ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট ল। এখানে যদি কোনো কনফিউশন জেনারেট হয়, তাহলে কিন্তু বিরাট একটা সমস্যার সৃষ্টি করবে। তো আমরা বেশ কিছু মতামত দিয়েছিলাম। আমি যদি সময় থাকে আমি সংক্ষেপে 8-10টা পয়েন্ট, বেসিক পয়েন্ট যেটা ওই কমিটিকে দেওয়া হয়েছিল, সেটা আমি একটু হাইলাইট করতে চাই। 1 নম্বর হচ্ছে যে কোম্পানি আইনের যে ধারাবাহিকতা নতুন কোম্পানি আইনে, সেটা যেন অক্ষুণ্ণ রাখা হয়। এক্সকিউজ মি স্যার, একটা কথা বলতে চাচ্ছি যে এক্ষেত্রে স্যার, এক্ষেত্রে আমি প্রশ্ন ছিল হচ্ছে যে বর্তমান কোম্পানি ল যেটা আছে, সেটা কি আমাদের অর্থনীতির অগ্রগতির অন্তরায় না আরো উন্নতির হাতে, মানে সহায়ক? স্যার সেক্ষেত্রে এই স্পেসিফিক পয়েন্টে স্যার যদি বলতে চান। আচ্ছা, আপনি যদি বলেন কোম্পানি আইন ইটসেলফ কোনো প্রতিবন্ধকতা করে না, কারণ এটা তো প্রতিবন্ধকতা করে না। এটা কোম্পানি আইনের সমস্যাটা কখন হয়, যখন কোম্পানি আইন নতুন নতুন ট্রেডিং ইস্যুগুলি ইনকর্পোরেট করতে ব্যর্থ হয়, তখনই সমস্যাগুলি তৈরি হয়। এর জন্য যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়েছে, রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানির রোল আছে। এখানে এদের মধ্যে যে সংঘাত, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আসার পর, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আসার পরে কোম্পানি আইনের সাথে এই ধরনের ইনস্টিটিউশনাল গুলিকে সংঘাত সৃষ্টি হয়। বর্তমানে সংঘাত আছে। কোম্পানি আইনের এক রকমের প্রভিশন এবং ওভারল্যাপিং জুরিসডিকশন নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও করতেছে, রেজিস্টার্ড জয়েন্ট স্টক কমিশনের ফাংশন আছে। এই ধরনের ফাংশনস গুলি এটা জটিলতা বৃদ্ধি করে, যেটা একটা প্রতিবন্ধক। কিন্তু এই প্রতিবন্ধকতা কাটানোর জন্যই কিন্তু প্রতিনিয়ত কোম্পানি আইনের পরিবর্তনটা যুগোপযোগী প্রত্যেক দেশই করতেছে, আমাদের দেশও হওয়া উচিত। কিন্তু এইভাবে সামারি একটা পুরোটা বাদ দিয়ে নতুন করাটা, এই করাটা খুবই ডেট্রিমেন্টাল হবে। এটা এই জন্য আমরা এফবিসিসিআই থেকে প্রথমেই অবজেকশন দিয়েছিলাম যে এইভাবে ঢালাও পরিবর্তন করা যাবে না। যেখানে যেখানে পরিবর্তন করতে হবে আইডেন্টিফাই করে
সেটা সেখানে সেখানে পরিবর্তন করে ইনকর্পোরেট করেন। দিস ইজ দি গ্লোবাল প্র্যাকটিস, সেইটা অনুসরণ করেন। সিঙ্গেল জি স্যার। কোম্পানিটা যে ইস্যুগুলি নিয়ে আসা হয়েছে এখানে এবং বলা হচ্ছে যে এতে ইজ অফ ডুইং বিজনেস কমবে, এই জিনিসটা কিন্তু উদরপিণ্ডি বুদর ঘরে, এটা না। সিঙ্গেল কোম্পানি কিন্তু নতুন ফেনোমেনন, এটা আধুনিক বিশ্বে চালু হয়েছে, ব্রিটেনেও আছে, আমেরিকাতেও আছে, ভারতেও আছে। এগুলো জি এগুলো আজকাল সরকার একটু পরে আসতে চাচ্ছি স্যার আপনার কাছে। স্যার এক্সকিউজ মি স্যার, আপনার একটু পরে আপনার কাছে আসতে চাচ্ছি। এখন আমরা Okay, আলোচনার fine, এই thank you. পর্যায়ে জনাব জনাব শাহ মঞ্জুরুল স্যার কাছে চলে যেতে চাচ্ছি। স্যার আমাদের বিজ্ঞ আলোচক অতিথি বললেন যে কোম্পানি ল ইটসেলফ ইজ নট, বলে এটা কোনো অন্তরায় নয়, অবস্টাকল না অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে। স্যার তো ওয়ার্ল্ডের ট্রেন্ডটা কি স্যার? কিভাবে অন্য দেশে, বিভিন্ন দেশে স্যার, উন্নত বিশ্বে স্যার কোম্পানি ল পরিচালিত হচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশের লটা কোথায় স্যার? এই বিষয়ে স্যার আপনার মূল্যায়ন কি স্যার? স্যার মাইক্রোফোন অফ, স্যার মাইক্রোফোন অফ। স্যার আমরা শুনতে পাচ্ছি না। স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আপনার মঞ্জুর আহমেদ সাহেবের আলোচনার সূত্র ধরে আমি বলছি যে কোম্পানি আইনের বেসিক ফর্ম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একই, কাছাকাছি। এখন আমাদের দেশে 1913 সালের আইনটাকে ফলো করে 1994 সালে ফাইনের জায়গাগুলি বা এরকম কিছু কিছু খুব অল্প পরিবর্তন করে 94 সালে আইনটা করা হলো, তার থেকে 18 সাল। উনি যেটা বেসিক প্রশ্ন আপনার, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সহায়ক কিনা বা আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য এই আইনটা সহায়ক কিনা। বেসিক্যালি কোম্পানি লটা করাই হয়েছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দি শেয়ার হোল্ডার্স এন্ড স্টেক হোল্ডার্স। এখন এইখানে ওয়ান ম্যান কোম্পানির বাইরে যেটা হয় 4-5 মিলে, অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যখন হয় তখন সংখ্যা আরো বেশি, 7 জনের অধিক হচ্ছে, অথবা পাবলিক লিস্টেড কোম্পানি যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক শেয়ার ওনারদের কাছে থাকছে, বেশি সংখ্যক শেয়ার কিন্তু জনগণের হাতে চলে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে এমনও কোম্পানি আছে যে ওনারা হয়তো 20%, 15% শেয়ার হোল্ড করছে, বাকি 80%, 85% শেয়ার জনগণের হাতে চলে যাচ্ছে। তারপর আমরা যদি ফরেন ইনভেস্টমেন্টের দিক থেকে দেখি, যে আমাদের দেশে কিন্তু একজন বিদেশি যদি এসে কোম্পানি ফর্ম করতে চায় তাহলে তেমন কোনো বাধা নেই। যে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে আছে যে আপনি যদি কোম্পানি ফর্ম করতে চান, যেমন মালয়েশিয়াতে, তাহলে ওখানকার একজনকে রাখতে হবে শেয়ার হোল্ডার। সৌদি আরবে তাদের একজনকে শেয়ার হোল্ডার রাখতে হবে। তো এরকম কিছু কিছু ব্যারিয়ার আছে। এবার বাংলাদেশ কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এই জায়গাটা একদমই ফাঁকা রাখা হয়েছে, যে একজন ফরেনার যদি কোম্পানি ফর্ম করতে চায় তাহলে এখান থেকে কোনো শেয়ার হোল্ডারও নেওয়ার দরকার নেই, তারা এখানে কোম্পানি ফর্ম করতে পারছে, তারা এখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারছে, তারা জয়েন্ট ভেঞ্চারে এখানে কাজ করতে পারছে, এজেন্ট রেখে এখানে কাজ করতে পারছে। সব মিলিয়ে এবং আমাদের যে পাবলিক লিস্টিং রুল রয়েছে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ বিসেক যেটাকে বলে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ কিছু কনফ্লিক্ট আছে আমাদের এই আইনগুলির মধ্যে। কিন্তু আমরা যদি ওভারঅল দেখি তাহলে কোম্পানি ল আমি বলবো না যে ইনভেস্টমেন্ট সহায়ক না, বরঞ্চ ইনভেস্টমেন্ট সহায়ক। কারণ বিনিয়োগকারী এখানে এই আইনের অধীনে, আমরা যদি সুনির্দিষ্ট সেকশন গুলি দেখি, যে আমরা যেগুলিতে এখন এক্সারসাইজ করি, যেমন 43, 220, 233, তারপর অন্যান্য সেকশন ওয়াইন্ডিং আপ সহ, হ্যাঁ, তারপর রাইট শেয়ার, বোনাস শেয়ার, প্রফিট গেইন, এই যে ইস্যুস গুলি কোম্পানি আইনে যেভাবে করা হয়েছে ইনক্লুডিং দ্য সিকিউরিটিজ ল, সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, আইন কিন্তু যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট প্রোটেকশনের জন্য এবং ইনভেস্টমেন্ট সহায়ক। কিন্তু এই আইনের যেটা দুইটা জিনিস হয়, মানে শুধু কোম্পানি আইন না, কোম্পানি আইনের সাথে অন্যান্য আইনগুলি তৈরির সাথে সাথে আমাদের যে কন্ডাক্ট এন্ড বিহেভিয়ার অফ দি কাস্টমার্স বা দোজ হু আর দি স্টেক হোল্ডার্স, তাদেরকে লটা মেনে চলার যে প্রবণতা, সেটা কিন্তু আগে থাকতে হয়। আমাদের দেশে কোম্পানি আইনের যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, সেখানে একটা কোম্পানিকে প্রমোট করার জন্য প্রত্যেকটা শেয়ার হোল্ডার যেভাবে তাদের ইনভেস্টমেন্ট রাখা দরকার, যেভাবে তাদের ডিউ ডিলিজেন্স নেওয়া দরকার, যেভাবে ব্যাংক থেকে লোন নেওয়া দরকার, পরিশোধ করা দরকার, ব্যবসা করা দরকার, সেই জায়গাগুলি যেন আরো, মানে যদি নতুন কোম্পানি আইন যেটা 2018 সালে করা হচ্ছে, এই জায়গাগুলিতে আরো বেশি কড়া নজরদারি দেওয়া দরকার। তারপর হচ্ছে আপনার রাইট শেয়ার, বোনাস শেয়ার যথাযথভাবে দেওয়া হচ্ছে কিনা, প্রফিট গেইনটা সরাসরি কোম্পানি করে যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে ভাগ করা হচ্ছে কিনা,
সেই জিনিসগুলির রিলেটেড যে আইন বা প্রভিশন বা বিধিবিধান যেগুলি করা হয়, সেই জিনিসগুলি যদি ভালোভাবে দেখা হয় তাহলে মনে হয় যে আরো ইনভেস্টমেন্ট সহায়ক হতে পারে। কারণ একজন ফরেনার যখন এখানে ইনভেস্টমেন্ট করবে, যেমন আমাদের আরজিসি আগে কিন্তু অনলাইন বেস ছিল না, যার ফলে ওখানে যে একটা নাম রেজিস্ট্রেশনের জন্য 1 মাস ঘুরতে হতো, এখন কিন্তু সেটা আমরা 1 দিন বা 2 দিনে পেয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে। তারপর হচ্ছে আগে শেয়ার ট্রান্সফারের যে ব্যাপারগুলি ছিল, একজন গেলেই শেয়ার ট্রান্সফার করে ফেলতে পারতো, এখন নিয়ম করা হচ্ছে যে শেয়ার ট্রান্সফারের সময় একজনকে উপস্থিত থাকতে হবে। আমি বেশ কয়েকটা ইনসিডেন্ট জানি ফরেন কোম্পানি, ফরেন ইনভেস্টর যারা এখানে বিশেষ করে আসছে, কারণ ফরেন ইনভেস্টমেন্ট না আসলে কখনোই কিন্তু আমাদের জিডিপির যে উন্নতির কথাটা আমরা বলছি সেটা সাস্টেইনেবল হবে না। তো সেটা আনতে হলে তাদের ইনভেস্টমেন্টটাকে সহায়ক একটা জায়গায় নিতে হবে। তাদের এই আইডিয়াটা থাকতে হবে যে না, বাংলাদেশে একটা কোম্পানি ফর্ম করলে পরে আমার ইনভেস্টমেন্টটা সুরক্ষিত থাকবে, এবং অন্য শেয়ার হোল্ডার যদি এই দেশ থেকে নেওয়া হয় অথবা বাইরে থেকে নেওয়া হয়, তাহলে কোম্পানি আইনের জটিলতার কারণে তার যে ইনভেস্টমেন্ট আছে সেটা খোয়া যাবে না, অথবা তার ইনভেস্টমেন্ট হারাতে হবে না। কারণ আমরা যারা মোটামুটি 1-2টা বাইরের ক্লায়েন্টের সাথে ইনভলভ আছি, তারা কিন্তু এই জিনিসটা খুব ক্লিয়ারলি দেখি যে তারা একটু স্কেয়ার থাকে। এবং আমিও যখন বাইরে, আমাদের বাংলাদেশ থেকেও যখন বাইরে ইনভেস্টমেন্টের জন্য কেউ যায়, তখন কিন্তু তার এই জায়গাটাই স্কেয়ার থাকে যে আমার ইনভেস্টমেন্টটা লাপাত্তা হয়ে যায় কিনা অথবা খোয়া যায় কিনা। তো যে দেশের আইন যতটা প্রোটেক্টিং থাকবে, ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে, সেই দেশে বিনিয়োগটা তত বেশি বাড়বে। আমরা জানি আমাদের যে বিনিয়োগ বোর্ড রয়েছে এখন, সেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, বোর্ড অফ ইনভেস্টমেন্ট তো কিন্তু এখন অনেক তৎপর বাইরের বিনিয়োগের জন্য। সো বাইরের বিনিয়োগটা অ্যাট্রাক্ট করার জন্য কোম্পানি আইনটাকে 18 সালে যেটা হবে সেটাকে যদি আমরা আরো সহায়ক করতে পারি, তাহলে আমার মনে হয় যে ফরেন ইনভেস্টমেন্টটাকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের জিডিপি সহ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই আইনটা অনেক বেশি সহায়ক হয়। বাট বর্তমানে যেভাবে আছে, আমি বলবো না যে এটা একদম সহায়ক না, ইনভেস্টমেন্টের জন্য এবং প্রোটেকশনের জন্য এটা যথেষ্ট সহায়ক একটা। স্যার আপনি দারুণ কথা বলেছেন স্যার। স্যার এই পর্যায়ে স্যার আমরা চলে যেতে চাচ্ছি ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে। স্যার আমাদের বিজ্ঞ আলোচকরা বললেন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, স্যার একই কোয়েশ্চেন আপনার কাছে করতে চাচ্ছি যে আপনার থটটা কি এখানে, আপনার কিভাবে মূল্যায়ন করেন বিষয়গুলো। আমাদের মঞ্জুরুল স্যার যেভাবে বললেন যে এটা আসলেই বিনিয়োগ বান্ধব, নট বিনিয়োগ অন্তরায়। তো স্যার আপনার মূল্যায়নটা আমরা শুনতে চাই স্যার। ইনিশিয়ালি আমার মূল্যায়ন হলো বর্তমানে কোম্পানি যে অবস্থায় আছে, লয়ের তেমন কোনো এখানে ড্রব্যাকস নাই, হয়তো এটাকে আরো ভালো করা যাবে। কিন্তু আমাদের এখানে কোম্পানি আইনের সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেস করি, যারা কোম্পানি নিয়ে লোকাল যারা বিজনেসম্যান আছেন এবং যারা এটা রাত দিন ডিল করছেন, ওনারা আসলে দুইটা ইস্যু। ওনারা কোম্পানি আইনের বিভিন্ন প্রভিশন গুলো ওনারা ঠিকভাবে ফলো করেন না বা করতে চান না, বা করার প্রয়োজনীয়তা ওনারা অনুভব করেন না। এবং যে দেখা যাচ্ছে যে ওই পার্টিকুলার কোম্পানি আইনের যে যত রিকোয়ারমেন্ট আছে, ওনারা কেউ এটা প্রপারলি ফলো করেন না। ওনারা এই ফাইনালি যখন একটা বড় সড়ো ডিসপিউট হচ্ছে, হোল কোম্পানি আনওয়ার্কেবল হয়ে যাচ্ছে, তখন ওনারা ডাইরেক্ট সবাই কোর্টে চলে আসতেছেন। জি। তো ইনিশিয়ালি যে একটা কোম্পানির যে কর্পোরেট গভর্নেন্স যেটা আমরা বলি, একটা কোম্পানি যেভাবে চলা উচিত, আমরা তো দেখি এখানে আপনার, আমরা জানি কোম্পানি মানুষ কি জন্য করে। কোম্পানি করে পার্টনারশিপ থেকে একটু বেটার প্রোটেকশন পাওয়ার জন্য। কোম্পানি সবাই করছে যে সবাই শেয়ার হোল্ডারদের লিমিটেড লাইবিলিটি থাকবে, কিন্তু বাংলাদেশে ওই শেয়ার হোল্ডারদের লিমিটেড লাইবিলিটিটা কিন্তু যখন কোম্পানিগুলো যখন আপনার নিচ্ছে, ব্যাংকগুলো থেকে লোন নিচ্ছে, তখন কিন্তু ওরা কিন্তু কোম্পানি আইনটাকে ক্রস করে ওরা আরো এডিশনাল সিকিউরিটি দিচ্ছে, লাইক পার্সোনাল গ্যারান্টি দিচ্ছে। তাহলে যেমন চেক টেক, না লিমিটেড লাইবিলিটি থাকছে না, লিমিটেড লাইবিলিটি থাকছে না। ওখানে যারা ডাইরেক্টর, ওদেরও কিন্তু ইন্ডিভিজুয়াল গ্যারান্টি চলে আসতেছে। তাহলে সাপোজ কোম্পানিতে আপনার যে ক্যাপিটাল হলো একটা পার্টিকুলার অ্যামাউন্ট, আপনার যে কোম্পানি যদি ডিফল্ট করে, তাহলে আমরা জানি কোম্পানি ডিফল্ট করলে একজন ডাইরেক্টরের লাইবিলিটি লিমিটেড লাইবিলিটি, তার জন্য কিন্তু কর্পোরেট স্ট্রাকচার দাঁড়া করা। কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এই যে এইটার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু লোন নেওয়ার সময় যে সমস্ত কিন্তু ডাইরেক্টর একটা পার্সোনাল গ্যারান্টি দিয়ে দেন, তাহলে লিফটিং দ্য বেলের মতো হয়ে যায় স্যার।
ওদেরকে আর কোম্পানি আইনে কিন্তু আর ওদেরকে ধরা হয় না, ওদের সবাই কিন্তু ল অফ কন্ট্রাক্টে কন্ট্রাক্ট গ্যারান্টিতে ধরা হচ্ছে। এখন এখানে ফার্স্ট যেটা ওদের করা উচিত, আমাদের রেজিস্টার অফ জয়েন্ট স্টকটাকে আরেকটু অ্যাক্টিভেট করা উচিত। আমরা জানি যখন লোকজন কোম্পানি করে, আপনি কোম্পানি করা শুরু থেকে শুরু করেন আমাদের বাংলাদেশ, যদি আমরা শুরু করি একটা কোম্পানি করার জন্য আমরা যা জানি যে কিছু ফর্মালিটিজ আছে প্লাস মেমোরেন্ডাম আর্টিকেলস করা উচিত। বাংলাদেশে আমরা দেখতে পাই যখন আমরা কেস হাতে পাই যে ম্যাক্সিমাম উদ্যোক্তারা কোম্পানি করার সময় প্রপার লয়ারের কাছে যান না। ওরা হয়তো এমন একজন যান যে আর কোয়ার্টার মেমোরেন্ডাম নিয়ে কাটপেস্ট করে ফেলে, অথবা কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের কাছে যান। এখন চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম করে কি ওদের ইচ্ছা মতো একটা মেমোরেন্ডাম আর্টিকেলস আগেটা থেকে কাটপেস্ট করেন। তাহলে সাপোজ একটা কোম্পানি যদি যেটা যাদের কাজ ইনভেস্টমেন্ট বিজনেস, এখন ওর মেমোরেন্ডাম হবে পার্টিকুলারলি ওই টাইপের বিজনেস জন্য। এখন ডাইরেক্টররা কিভাবে কোম্পানি রান করবে, কন্ট্রোল করবে, আর্টিকেলসে ওদের ইচ্ছা অনুযায়ী একটা প্রতিফলন থাকার কথা। কিন্তু যদি কোম্পানি ফর্ম করার জন্য যাচ্ছি আমরা, হয় যারা ইনএফিশিয়েন্ট অথবা এই যে আপনার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের কাছে, ওনারা ওই কোম্পানি করে দিলে হয়তো একটা বাস কোম্পানির একটা মেমোরেন্ডাম ছিল, বাস কোম্পানির মেমোরেন্ডামের আর্টিকেল সাবজেক্টকে চেঞ্জ করে টোরে যারা ইনভেস্টর ফাইন্যান্স করবে ওই কোম্পানির সাথে এটা ফিট করে দিল। বা এখানে ওটা একটা লাইক এখানে আপনার ইন্টারনেটের যে আপনার অ্যাপস এর কোম্পানি করবে বা কোনো, কিন্তু তাহলে ফার্স্টেই বিসমিল্লাহ থেকে শুরু হচ্ছে এখানে। স্যার এখানে একটা সম্পূর্ণ কোশ্চেন করি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার। এখানে স্যার বিষয়টা হচ্ছে যদি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যে স্যার ওই কাট পেস্টের ফলে যে ভুলটা হয়ে গেল, এই ভুলের জন্য তাকে তো আবার সংশোধন করতে হচ্ছে। হ্যাঁ, করা যায়, সংশোধন করা যায়। সংশোধন যদি অবজেক্ট ক্লজ যদি সংশোধন করতে হয় তাহলে তার জন্য তাকে স্পেশাল করে এটা হাইকোর্টে যেতে হবে। আর্টিকেলস এর জন্য সে নিজে মিটিং করে স্পেশালাইজেশন করতে পারে। তাহলে আপনার ফার্স্ট থেকে কিন্তু সে আসলে বুঝছে না যে তার আসলে প্রপারলি মেমোরেন্ডাম আর্টিকেলসটা হলো কিনা, রাইট? তারপর সেখানে কোম্পানি ফর্মেট করলো। এখানে সে হয়তো তার ইচ্ছা ছিল সে কোম্পানিটা একটা ফ্যামিলি কোম্পানি থাকবে বা বাইরে থেকে লোক নিলে কন্ট্রোলটা কিভাবে হবে। তাহলে সে তার প্রপার লয়ারকে বলা হচ্ছিল আমি কোম্পানিটা এইভাবে করতে চাচ্ছি, দিস ইজ মাই ইন্টেনশন। এখন সে কিন্তু ওইটা আর বলে না, সে কোম্পানি করার সময় ওই যে বাস কোম্পানির মেমোরেন্ডাম দেখে করেছে, তাহলে ওইটার যে কন্ট্রোলিং সিস্টেম ওইটা কিন্তু ফলো করা হচ্ছে, রাইট? তাহলে সে যখন অপারেশনে যাচ্ছে, ব্যবসার একটু ভালো হচ্ছে, তখন একটা পর্যায়ে সে ফিল করে আমরা তো এই ধরনের প্রবলেম ফেস করতেছি। এবার কোম্পানি ফরমেশন হলো, আমরা জানি কোম্পানি ফরমেশন হলে যে ইউ হ্যাভ টু ফলো দা প্রসিডিউরস, যে বোর্ড মিটিং কিভাবে করতে হবে, তার এজিএম কিভাবে করতে হবে, সবাইকে নোটিশ দিতে হবে, কোম্পানির শেয়ার রেজিস্টার থাকতে হবে। এখন আসি আমরা এইসব কোম্পানি করলে সাধারণত একটা প্রপার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে একটা কোম্পানি সেক্রেটারি থাকে। বাংলাদেশে মেজরিটি কোম্পানিতে দেয়ার ইজ নো পারসন নোন অ্যাজ কোম্পানি সেক্রেটারি। এরা কেউ কিছুই করে না। দেখা যায় একটা কোম্পানি ফরমেশন হয়েছে, ইচ্ছা মতো বোর্ড মিটিং করতেছে, ইচ্ছা মতো এজিএম করতেছে উইদাউট ফলোইং দ্য প্রপার ল। একটা পর্যায়ে হঠাৎ যদি শেয়ার হোল্ডার মধ্যে ডিসপিউট হয়, ওই শেয়ার হোল্ডার জানে যে এই কোম্পানিগুলো এইভাবে এখানে প্রসিডিউর কমপ্লাই করে নেই, ও গিয়ে কোর্টে গিয়ে একটা কেস করে দিল। তাইলে হলো কি পুরো কোম্পানির কাজটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তাহলে এই যে কোম্পানির যে কাজটা ব্যাহত হচ্ছে তার জন্য কিন্তু ল দায়ী না, দায়ী হলো এর অ্যাপ্লিকেশন। এবং এর বাইরে রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক ওরা তেমন কোন একটা ভূমিকা রাখে না আফটার ফরমেশন অফ দ্য কোম্পানি। ওরা মনে করে কি যে এখানে আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভাল থাকবে, শেয়ার ট্রান্সফারের পর এটাকে অ্যাপ্রুভালের জন্য নট শেয়ার ট্রান্সফার অ্যাপ্রুভাল বাট সার্টিফিকেট কপি পেতে হলে ওদের কাছে যেতে হয়। ওরা কিন্তু কোম্পানি যারা ডিফল্ট করে, সাপোজ একটা কোম্পানি আমরা জানি এজিএম করতে হবে একটা এজিএম থেকে 15 মাসের মধ্যে, রাইট? দেখা যায় এক কোম্পানি 5 বছর ধরে এজিএম করে না, রাইট? এটা তো মানে বোঝা গেল আইনের সমস্যা না, আমাদের বুঝার সমস্যা বা প্র্যাকটিসের সমস্যা। এর বাইরে আরেকটা কিন্তু আমাদের পড়া দরকার, ইন্ডিয়াতে যেটা করেছে কোম্পানি বোর্ড করেছে ওরা, ওইখানে ইনিশিয়াল সমস্যা হলে সবে কোম্পানি বোর্ডে যাবে, তারপর এটা কোর্টে কেস যাবে। আমাদের এখানে কিন্তু
ওই একটা মাঝখানে একটা লেয়ার না থাকাতে কিছু হলে সবাই দৌড় মেরে কোর্টে চলে যাচ্ছে, যে কিন্তু কোম্পানিটাকে আপনার ডিসফাংশনিং করে দিচ্ছে। আমাদের জোর দেওয়া উচিত যে যেই আইনটা আছে এইটার প্রপার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিনা, এবং যারা কোম্পানিতে আছেন এরা কোম্পানি আইনের রুলস রেগুলেশন গুলো প্রপারলি ফলো করছেন কি করছেন না। এইটা যদি ইনিশিয়ালি 100% করা সম্ভব হয়, তাহলে কিন্তু অল্প কিছু শর্টকামিং ছাড়া কিন্তু বাংলাদেশি কোম্পানি আইন মানে এই মুহূর্তে এমন কিছু নাই যেটা আমাদের বিজনেসকে ব্যাহত করে। এটা যারা কোম্পানি রান করছেন ওনাদেরই অজ্ঞতা অথবা ওনাদেরই যে অ্যাক্ট এইটাকে আরো ত্বরান্বিত করছে, যে রিগার্ডিং ডিস্টারবেন্স অফ দ্য বিজনেস। এটাকে যথাযথ আরজিএস সেটাকে না করবে, যে একটা ডিফল্ট সিস্টেম করবে। আরজিএস যদি এমন রুলস রেগুলেশন আনে যে নিয়ম হলো যে যদি কোনো বোর্ড মিটিং হয় মাইনরিটিস গুলো আপনার ইয়েতে থাকতে হয়, যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে এটা আপনি রিটার্ন সাবমিট করতে হয়। এখানে দেখা যাচ্ছে যখন আমাদের কাছে কেস আসে, বলে যে মিটিং করেছি রিটার্ন জমা দিয়েছেন, 10 বছর রিটার্ন জমা দিই নাই, রাইট? সো তারপর যে আপনার ইজিএম এর রিটার্ন জমা দেন, এই ডিফল্টিং কাজগুলো কিন্তু কোম্পানিটাকে কিন্তু ডিসফাংশনিং করে দিচ্ছে। স্যার, আপনি কি ফিল করছেন কিনা যে দক্ষ জনবলের অভাব, যারা কোম্পানি ল সম্পর্কে বুঝে এবং কোম্পানির নিয়ম নীতি সম্পর্কে বুঝে, তাদের অভাব রয়েছে ব্যাপকভাবে? অবশ্যই। এখানে আমি বলি, যদি আমাদের লতে এই যতটা প্রভিশন আমরা অ্যাড করতে পারি যে কোম্পানি করতে হলে দেয়ার শুড বি যে দ্যাট এডুকেটেড কোম্পানি সেক্রেটারি, রাইট? হিজ ফাংশন উইল বি টু এনশিওর দ্যাট দ্য কোম্পানি ইজ কমপ্লাইং উইথ দ্য কোম্পানিজ অ্যাক্ট and it is complying with the rules and the rules and provisions. আমরা জানি শুধু ব্যাংক কোম্পানি গুলা বা ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি ওইসব জায়গাতে একজন কোম্পানি সেক্রেটারি থাকে, রাইট? আবার ওরা যারা কোম্পানি সেক্রেটারি থাকে, আমরা দেখি ওকে শুধু কোম্পানি সেক্রেটারি রাখা হয় না, ওকে এডিশনাল কাজ দিয়ে রাখা হয়। তাহলে সে কিন্তু শুধু কোম্পানি নিয়ে কনসাল্ট করতে পারে না। স্যার, এই বিষয়ে বিজনেস লিডারের কাছে আমরা শুনে আসি যে তারা কি বলছেন। জনাব মঞ্জুর আহমেদ স্যার, আপনি আমাদের যদি একটু খুলে বলতেন যে স্যাররা বিজ্ঞ আলোচক এখন আলোচনা করলেন যে কোম্পানি ল ইটসেলফ ইজ নট অবস্টাকল টু দ্য বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড বাংলাদেশ। তো এক্ষেত্রে যে কোম্পানি যারা রান করছে তাদের দক্ষ জনবলের অভাব রয়েছেন স্যাররা বললেন, এবং তারা ঠিক মতো প্রভিশন গুলো না পড়ে না জেনে কোম্পানি রান করছে। এক্ষেত্রে তারা আইন না জানার কারণে ব্যাপকভাবে তাদের কোম্পানি বলেন, তারপর সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতি বলেন, একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যার, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? আমি প্রথমেই আমাদের বিজ্ঞ আলোচক মঞ্জুরুল সাহেব এবং মেহেদী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। ওনারা সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমাদের আইনের বর্তমান প্রেক্ষাপট, এটা বিজনেস অন্তরায় না, সমস্যাটা অ্যাডমিনিস্ট্রেটিং দি কোম্পানি ল। এই দায়টা আমি উদ্যোক্তাদের উপরে দিচ্ছি না, উদ্যোক্তা ওয়ার্ল্ড ওয়াইডই এরকম। আমরা কোম্পানি আইনের উপরে স্টাডি করার জন্য ইংল্যান্ডে গিয়েছিলাম 1 মাসের একটা স্টাডি ট্যুরে। সেখানে আমরা দেখেছি যে ওখানকার যে কোম্পানিগুলি অধিকাংশই কোম্পানি স্মল, এবং তারা আমাদের মতোই অ্যাভারেজ জ্ঞান সম্পন্ন, এবং তারাও ডিফল্ট। তো এই ডিফল্টটা কাজ করার জন্য ইট ইজ এ রিয়েলিটি ওয়ার্ল্ড ওয়াইড। এটা করার জন্য হচ্ছে কি রেগুলেটরি ফাংশন যারা করে তাদেরই দায়িত্ব হচ্ছে এই জিনিসটা ওভারসি করা, মনিটরি করা, যে সময় মতো রিটার্ন দিচ্ছে না তাদেরকে সময় মতো বলে দেওয়া যে তোমার এজিএম এর সময় হয়ে গেছে। এই জিনিসগুলি আইনে ইনকর্পোরেট করে আমার রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানির রেগুলেটরি এজেন্সিস গুলি আছে, তাদের দায় হচ্ছে এগুলি ফরওয়ার্ন করা, অ্যাডমিনিস্ট্রেট করা, এবং কেউ ফেল করলে আমার কোম্পানি আইনে প্রভিশন আছে যে কোন কোম্পানি যদি নন ফাংশনিং হয় তাকে কিভাবে ডিল করতে হবে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হয় না। 1994 সালের আইনে আমরা ফেডারেশন থেকে 30টা প্রপোজাল দিয়েছিলাম, 30টার মধ্যে 25টা ইনকর্পোরেট করা হয়েছে, বাকিগুলি সময়ের অভাবে করা হয় নাই। তার মধ্যে একটা হচ্ছে ডিসফাংশনাল অ্যাসোসিয়েশন গুলিকে লাইনে নিয়ে আসা বা সেগুলিকে বাতিল করে দেওয়া। 2 নম্বর হচ্ছে যে অ্যাসোসিয়েশন লিমিটেড কোম্পানি পরিচালনায় যদি মিসফিসেন্স হয়, মানে কি বলবে, চাতুরি হয়, সেটা ওভারসি করা, পরিবর্তন করা, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা এবং এগুলি কারেকশন করা। এই কাজগুলি
পুরোপুরি হয় নাই। এইগুলি ডেফিসিয়েন্সি গুলি দূর করতে হবে। এটার জন্য ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি বা আদার রেগুলেটরি এজেন্সির ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলি কিন্তু আমরা কোম্পানি আইন ড্রাফটের সময় পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে এই আইন ধারাগুলি পরিবর্তন করতে হবে উইদাউট চেঞ্জিং দি সিকোয়েন্স অফ দি ল। শেয়ার ট্রান্সফারের ব্যাপারে 2004 সালে জামাল উদ্দিন সাহেবের কমিটিতে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ এ আইডিয়াল রিপোর্ট, কিন্তু সেইটা এইবার ইনকর্পোরেট করা হয় নাই। যে সমস্যাটা শেয়ার ট্রান্সফারের কারণে, মাইনরিটি শেয়ার রক্ষার কারণে করার জন্য যেগুলি করা দরকার, এগুলি আইনে আনার সুযোগ রয়ে গেছে। বর্তমান আইনে যে ডেফিসিয়েন্সিস গুলি আছে, এগুলি কিন্তু ডেফিসিয়েন্সি না, এগুলি হচ্ছে যে এরিয়ার কাভারেজটা কমে গেছে। বিকজ বিজনেসের প্রেক্ষাপটটা 94 সাল আর 2000 সালের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। নতুন নতুন কোম্পানি অ্যাকসেপ্ট আসছে, পিপিপি কোম্পানি আসছে, পিপিপি কোম্পানির প্রভিশন নাই, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আসছে, নানা রকমের লাইসেন্সিং রেজিম আসছে, এগুলির প্রভিশন নাই। এগুলি কিন্তু আমরা বলেছিলাম যেগুলি আনতে হবে, আনে নাই। এগুলি আনলে ডাইমেনশন হতো। আমরা ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানি এখন আলোচক আপনার কাছে আরেকটি সম্পূরক কোশ্চেন করতে চাচ্ছি, যে এই যে আমাদের আইনে একটি বিধান রয়েছে 1% কোম্পানি, সেই 1% কোম্পানির ব্যাপারে যদি আপনি একটু বলতেন। এবং এটা আমি বলবো 1% বলছি, তবে মেহেদী ভাই একটা দুর্দান্ত কথা বলেছেন যে যদিও লিমিটেড বাই গ্যারান্টি শেয়ার উইদিন দি লিমিটস অফ শেয়ার হোল্ডিং, কিন্তু আর বর্তমানে তা হচ্ছে না। এটার কারণটা হচ্ছে, আমরা সেটাও পয়েন্ট আউট করা হয়েছে, এইগুলি কিন্তু সবই আমরা পয়েন্ট আউট করেছি। সেগুলি কি, সেটা হচ্ছে যে অর্থ ঋণ আদালতের যে আইনটা, এই আইনটা কোম্পানি আইনের ওই বিধান থেকে লঙ্ঘন করেছে। যে এই যেখানে কন্ট্রাডিকশনটা, এই কন্ট্রাডিকশন গুলি আইনে দূর করতে হবে, যাতে ইনভেস্টমেন্ট, ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট ল হচ্ছে কোম্পানি ল, ইট শুড বি সুপ্রিম ওভার আদার ল। এটা সমস্ত কিছু আইন এটাকে রেসপেক্ট করতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনকে কমপ্লাই করতে হবে কোম্পানি ল এর সাথে, নট ভাইস ভার্সা। এই কনসেপ্টটা আনতে হবে। আর সিঙ্গেল কোম্পানি হচ্ছে, কোম্পানি মানে দুইজন, একজনে তো কোম্পানি হয় না। আপনি ইফ ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড ইউ মাস্ট হ্যাভ এ ব্রাইড এন্ড এ ব্রাইডগ্রুম। তো কোম্পানি আইনের কনসেপ্টটাই এটা, আমি ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে আমার যেটা হয়েছে, এটা আজকাল ইট ইজ রান বাই এ লেস দেন অনেস্ট পলিটিক্যাল রিজিম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব রিজিমই পলিটিক্যালি নট সো অনেস্ট। এগুলি পলিটিক্স এর চাপে ইজি মানি দেওয়ার জন্য সিঙ্গেল আন্ডারটেকিং এর ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছিলাম সবগুলি কোম্পানি, এবং এই কারণে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু পুরো 2008 সালে 18 সালের আইনটা পুরাটা কিন্তু স্তব্ধ হয়ে গেছে, এবং আমি বেঁচে থাকতে এটা জীবনে হবে না, আই ক্যান গ্যারান্টি ইউ। কারণ সিঙ্গেল কোম্পানি আইন, এবং আমাদের যে আমরা প্রায় 13টা ইস্যু বলেছি, 13টা ইস্যু আইনে এনে আইনটা পরিবর্তন করতে হবে। মাইনরিটি শেয়ার হোল্ডিং এর ব্যাপারে কোনো কথা নাই। মাইনরিটি শেয়ার হোল্ডার বলতে কি বলছে, যে মানে ডাইরেক্টররা তাদের একজন মাইনরিটি শেয়ার হোল্ডিং এর মুখে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিবেন, তো ডাইরেক্টর তো নিজের চামচা দিবে। তো এখানে আমাদের প্রপোজাল ছিল, সেখানেই ছিল ডিউরিং দি কোর্স অফ ইন্টারাকশন, যে এই মাইনরিটি শেয়ার হোল্ডারদের নিজেদের মধ্যে থেকে তারা ডাইরেক্টর দিবে, নিজেদের মধ্যে উইল ইলেক্ট দেম ফর দেমসেলভস। এই প্রভিশনটা ইউনানিমাসলি বলা হয়েছিল, কিন্তু আইনে এটা আনা হয় না। এখানে বলা হচ্ছে কি, কোম্পানি ডাইরেক্টর তো তাদের নিজেদের লোকই বসাই দিবে। তো এইখানে হচ্ছে যে হোল পারপাস শুড বি অনেস্ট, এবং এটা বিজনেস মানে যদি বাড়াতে হয়, কোম্পানি আইনটাকে সবসময় যুগোপযোগী শার্প করতে হবে। এই জিনিসটা আমি সম্পূর্ণ একমত। সিঙ্গেল কোম্পানি আমাদের জন্য মিসফিট। এখানে সিঙ্গেল কোম্পানির অ্যাকাউন্টেবিলিটি হবে না। মাল্টি লেভেল কোম্পানি আপনারা দেখেছেন, পিরামিড কোম্পানিগুলি আপনারা দেখেছেন, সে কোনো অ্যাকশন। আমাদের তো লক্ষ লক্ষ কোম্পানি পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু রিটার্ন দেয় সাম থাউজেন্ডস, বাকিগুলি তো কোনো খবরই নাই। তো এইভাবে যদি ব্যাংকের টাকা লুটেপুটে সিঙ্গেল কোম্পানি নিয়ে যায়, হুইল ক্যাশ দেয়। এবং সিঙ্গেল কোম্পানি হলে তো আমিও তো কালকে একটা সিঙ্গেল কোম্পানি খুলে টাকা পয়সা নিয়ে যাবো, আমার লায়াবিলিটি 100 টাকা ব্যারিয়ার তো রয়েছে 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ব্যারিয়ার করে দেওয়া হয়েছে। ওইটা আজকাল কিছু না, 50 লক্ষ টাকা তো দিস ইজ নো। তো আমি যেটা বলতে চাচ্ছি, the purpose should be to promote investment in Bangladesh as of 21st century. আমাদের যে 2020 সালের যে সময়টা যাচ্ছে, যে সমস্ত ধাঁচের কোম্পানিগুলি আমরা ডিল করছি, সেগুলিকে কোম্পানি আইনে আনতে হবে। যে ধরনের ট্রানজাকশন গুলি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলি আমরা আনতেছি, সেগুলি আমাদেরকে অ্যাকাউন্ট ফর করতে হবে। এই জিনিসগুলি আমরা আইনে বলেছি। আলোচনার এই পর্যায়ে স্যার আমি একটু, স্যার আমি আপনাকে কাছ থেকে একটু চলে যাচ্ছি। আমি আর 1 মিনিট সময় নিচ্ছি। এসএমই খাতকে আমি 1 মিনিট বলছি। এসএমই খাতকে কোম্পানি আইনকে আনতে হবে। এটার জন্য যেটা হোল ওয়ার্ল্ডে আছে,
এসএমইর খাতের জন্য যে যে ডিসিপ্লিনটা, এটা একটু স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট তাদেরকে দিতে হবে, সহজ সুবিধা দিতে হবে, যেটা ব্রিটেনে দেয়। ওখানে 60% এসএমই কোম্পানি, ওই মডেলটা আমরা সাজেস্ট করেছিলাম, যেটা আমাদের সে আনো আমাদের কোম্পানি আইনে, কিন্তু তারা আনে নাই। তো এই সমস্তগুলি নিয়েই আমাদের আইনটা তৈরি করতে হবে। এইটার জন্য আমি বলি আমাদের উচিত একটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে, যারা বিজনেস কমিউনিটি, যারা বিদগ্ধ আইনজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটা সুনির্দিষ্ট অবজেক্টিভ নিয়ে আমাদেরকে নতুন ভাবে আইনটা ফ্রেম করতে হবে। আইনটা ফ্রেম করতে গিয়ে আমাদের এক্সিস্টিং ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এটাকে যুগোপযোগী, যেখানে যেখানে পরিবর্তন দরকার সেখানে সেখানে পরিবর্তনগুলি আনতে হবে। এই হচ্ছে কথা। স্যার আপনার কথা নিয়ে, এই কথা নিয়েই চলে যাচ্ছি জনাব শাহ মঞ্জুর স্যারের কাছে। স্যার আমাদেরকে জনাব মঞ্জুর আহমেদের একটি বিষয় মূল্যায়ন আমাদের যদি আপনার ভাবনা থেকে একটু বলতেন, যে অর্থঋণ আদালত আইন, সেই আইনটি আমাদের কোম্পানি লর ক্ষেত্রে কোম্পানির যে মূল যে কোর স্ট্রাকচার, যেটা আপনার মানে লিমিটেড বাই লায়াবিলিটি বাই মানে কোম্পানিতে, তো এখানে যে শেয়ার হোল্ডার্স এর লায়াবল করা হয়, এই ক্ষেত্রে যে আইন একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, এই বিষয়ে স্যার আপনার বক্তব্য কি রয়েছে স্যার? জি, আমি প্রথমে একটু দুইটা কথা আলাদা থেকে বলে নিচ্ছি। একটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু, যদিও আমরা স্বাধীনতার পর থেকে 50 বছর হচ্ছে, 50 বছরে কোম্পানির ডেভেলপমেন্ট অনেক হয়েছে, বাট এই ডেভেলপমেন্টটা বেশি হয়েছে গত 15 বছরে। এবং ম্যাক্সিমাম কোম্পানি আমাদের কিন্তু ফার্স্ট জেনারেশন কোম্পানি হলো 80 বা 90%, 10% কোম্পানি ইজ সেকেন্ড জেনারেশন কোম্পানি। আর আপনি ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স বা ইতালির কথা যদি বলেন, ওখানে আমরা এমন এমন কোম্পানি দেখি যে কোম্পানি এটা 4th অথবা 5th জেনারেশন কোম্পানি। দ্যাট মিনস পর্দাদার উপরের একজন করে গেছিল, এখনো সেইটার শেয়ার হোল্ডার বা এটাকে ধরে রাখতেছে। আপনি যদি নেটফ্লিক্সে কিছু কিছু সিরিজ দেখেন, তাহলে দেখবেন যে 4th জেনারেশন 5th জেনারেশন কোম্পানি এখনো তারা মানে ওইটা নিয়ে তাদের মামলা মোকদ্দমা, তাদের শেয়ার ট্রান্সফার, তাদের ট্রানজাকশন, তাদের ওনিং ক্যাপাসিটি, এগুলি নিয়ে কিন্তু তারা চালাচ্ছে। সো আমাদের ম্যাক্সিমাম ফার্স্ট জেনারেশন কোম্পানি, সেকেন্ড জেনারেশন হয়তো কিছু কোম্পানি আছে 20%। সব মিলিয়ে মেহেদী ভাই যেটা বললো, আমি ওই জায়গাটা একটু আলোকপাত করতে চাই। দ্য কোম্পানি সেক্রেটারি ইজ মাস্ট একটা কোম্পানি পরিচালনার জন্য। আর হচ্ছে শুধু কোম্পানি সেক্রেটারি না, আমরা যখন প্রথম লয়ার হয়ে আসছি তখন একটা প্রপোজাল ছিল যে সব কোম্পানিতে একজন লয়ার রাখতে হবে। কোম্পানিতে একজন লয়ার রাখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোম্পানি সেক্রেটারির বাইরেও, যে কোম্পানি এফিএসটা কমপ্লায়েন্স গুলি ঠিক মতো হচ্ছে কিনা। যেহেতু আমাদের দেশে জয়েন্ট স্টক কোম্পানি ফার্ম যেটা রয়েছে, সেখানে তেমন কোনো তদারকি কিন্তু নাই। যেটা মঞ্জুর আহমেদ সাহেব বললেন যে আমাদের কোম্পানি লাখ লাখ, কিন্তু আমরা রিটার্ন জমা দিচ্ছি কিন্তু হাজার হাজার। এমন কোম্পানি আছে 18 বছর ধরে এজিএম নাই, বা কোম্পানি একটা ফর্ম করেছিল, বা একটা গ্রুপে দেখা যাচ্ছে অপারেটিং কোম্পানি আছে 10টা, বাট তারা কোম্পানি খুলেছে লোন নেওয়ার জন্য বা এটা করার জন্য, অথবা আনভেইলিং রুল, যেটা আমাদের দেশে তো আনভেইলিং একটাও মানে কোনো একটা কোম্পানির বেলায় কোনো একটা অথরিটির কাছ থেকে আনভেইলিং রুল অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমার জানা নাই, মনে হয় না একটা হয়েছে। ইনসলভেন্সি একটা আমাদের আছে, কোন কোম্পানিকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করা হয়েছে আমার জানা নাই, এবং ইনসলভেন্সি ল কজন জানে আমি এটাও জানি না। তো কোম্পানির বেলায় কিন্তু এগুলি পরিপূরক, অর্থঋণ বলেন, ইনসলভেন্সি আইন বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ল বলেন, তারপর ইনকাম ট্যাক্স বলেন, সবগুলি কিন্তু পরিপূরক। দেখা যাচ্ছে কোম্পানিরই এমন অবস্থা আমি দেখেছি, 10 বছর ধরে রিটার্ন তো জমা দেই না, মানে কোম্পানি রিটার্ন তো দেই না, আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নও জমা দেন, এরকম কোম্পানি বহু আছে। 10 বছর 15 বছর চলে যাচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে না। এই যে লুপ ফলস গুলি, এগুলো থেকে উত্তরণের জন্য এটা কিন্তু কোম্পানিগুলোতে খুব মাস্ট করতে হবে যে কোম্পানির, এভরি কোম্পানি শুড হ্যাভ দ্য কমপ্লায়েন্স, এবং কমপ্লায়েন্সের জন্য একজন ভালো কোম্পানি সেক্রেটারি, একজন ভালো ল অফিসার থাকা দরকার, যারা কোম্পানির কমপ্লায়েন্স গুলি ফলো করবে। এটা কিন্তু নট ফর দি ইন্টারেস্ট অফ দি কোম্পানি, দিস ইজ ফর দি ইন্টারেস্ট অফ দি ইকোনমি অফ দি কান্ট্রি। এটা গেল আমার ফার্স্ট আলোচনা। তারপর আমি আসতেছি যেটা বলেছেন রিগার্ডিং অর্থঋণ আদালত আইন। অর্থঋণ আদালত আইনটাকে আমরা খুব ভালো আইন আমি কখনোই বলি না, কারণ আমি যেহেতু অর্থঋণ আদালতের বিরুদ্ধেই মামলা করি। এখানে এখন মানুষকে, কোম্পানিকে এই যে শুধুমাত্র যে একটা স্ট্রাকচার, যে লিমিটেড লায়াবিলিটির স্ট্রাকচার থেকে বা ক্যারেক্টার থেকে কোম্পানিকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বিকজ অফ দি পার্সোনাল গ্যারান্টি। তো পার্সোনাল গ্যারান্টি কোম্পানির শেয়ার হোল্ডাররা যদি দেয়, তাহলেও সে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি আর থাকছে না, বা লিমিটেড লায়াবিলিটি আর থাকছে না। তখন কিন্তু প্রিন্সিপাল বড়োয়ার যদি ব্যাংক গ্যারান্টি দেয়, পার্সোনাল গ্যারান্টি দেয়, সে যেরকম ইন্ডিভিজুয়ালি লায়াবল, ইভেন থার্ড পার্টি গ্যারান্টরও যদি একজন হয়, সেও কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল। এবং এই জায়গাটা একটা মারাত্মক পরিবর্তন আসছে। আমরা আগে শুধু গ্যারান্টর দেখিয়ে সিআইডি তে স্টে নিতাম,
সেটাও ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট পরিবর্তন করে বলে দেওয়া হয়েছে যে না, একজন গ্যারান্টরও যদি হয় তাহলে তার নাম সিআইডি তে আগে কোর্ট বলছিল যাবে না, এখন আইন পরিবর্তন করে বলে দেওয়া হয়েছে যে না, তার নামও সিআইডি তে যাবে। মানে একজন গ্যারান্টরকে এনে এতটা, এবং আইনে অর্থহীন আইনের কিন্তু এক জায়গায় বলা আছে যে প্রথম প্রিন্সিপালকে ধরা হবে, তারপর গ্যারান্টরকে ধরা হবে, কিন্তু এটাও মানা হচ্ছে না। অর্থহীন আদালত আইনে এইভাবেই করা হচ্ছে যে একজন গ্যারান্টর 6-5 ধারার মধ্যে তো আরো বিষয় মানে গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে যে যে আগে প্রিন্সিপাল থেকে রিকভারি না হলে দেন গ্যারান্টরকে ধরা হবে, কিন্তু এটা কিন্তু মানা হচ্ছে না। আমাদের জাজমেন্ট উল্টা হয়েছে যে না, বড়োয়ার এবং গ্যারান্টার ইকুয়ালি রেসপন্সিবল এবং তারা ইকুয়ালি তাদের এই দেনা শোধ করতে হবে। এমনও দেখা যাচ্ছে যে একজন ঋণ গ্রহীতা, সে ঋণ নিয়ে কানাডা আমেরিকা চলে গিয়েছে, বেগমপাড়াতে বাড়ি করে ওখানে আরামে বসবাস করছে। এখানে যার জমি বন্ধক দিয়েছিল অথবা যে পার্সোনাল গ্যারান্টার হয়েছিল, সে আদালতে হাজিরা দিতে দিতে উকিলের পিছনে দৌড়াতে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই অর্থহীন আদালত আইনটা যারা ব্যাংকার, যারা অর্থঋণের পক্ষে কথা বলেন, তারা বলেন এটাকে আরো শক্ত করা দরকার, কিন্তু আমার কথা হচ্ছে এটাকে এত বেশি মানে আটুনি দেওয়া হয়েছে যে এখন কিন্তু ব্যবসার 12টা বেজে যাবে এই অর্থহীন আদালত আইনের কারণে। কারণ হচ্ছে যে কেন আমাদের দেশের মানুষ বেশি লোন নিচ্ছে অথবা ইনভেস্টমেন্টে যাচ্ছে না, অনেকে কিন্তু লোন 1.5 লক্ষ, এত কঠিন আইনের পরেও কিন্তু স্যার, এত কঠিন আইনের পরেও কিন্তু 1.5 লক্ষ কোটি টাকা ব্যাংক পায়, কিন্তু রিকভারি হচ্ছে না। রিকভারি এই কারণে হচ্ছে না, আমি আগে যেটা কোম্পানির বেলায় বললাম যে আগে আপনার কন্ডাক্ট এন্ড বিহেভিয়ার, কাস্টমার রিলেশনশিপ ঠিক করতে হবে। আপনি এখনো জানেন যে ব্যাংকিং কোম্পানির বেলায় হাইকোর্ট ডিভিশনে কোনো রিট করতে গেলে প্রথম শব্দ যেটা আসে, দিস ইজ দ্য ম্যাটার অফ দি ক্লায়েন্ট, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ। হোয়াট ইজ দ্য ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ? ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ হচ্ছে যে ব্যাংকের অফিসার আগে দেখবে যে এই ক্লায়েন্টকে লোন দিলে পরে, এই কোম্পানিকে লোন দিলে পরে লোনটা রিকভারি হবে কি না। এখন ব্যাংকের অফিসার যদি আপনার সাভারের এই কি বলে বাড়ি দেখে এই সরকারি জায়গা বন্ধক রেখে যদি লোন ডিসবার্স করে দেয়, অথবা কোম্পানির শেয়ার হোল্ডারদের কোনো জায়গা সম্পত্তি নাই, কিছু একটা জায়গা থার্ড পার্টি মর্গেজের একটা ফ্ল্যাট দিয়েছে 25 লাখ টাকার, উনি লোন ডিসবার্সমেন্ট করে দিয়েছে 25 কোটি টাকার, তাহলে এই লোন অর্থহীন আদালত আইন দিয়ে রিকভার হবে? আমার চেম্বারে মেহেদীর কাজেও নিশ্চয়ই এরকম যায় যে ঠিক আছে ভাই, আমি সাজা কাটতে রাজি আছি, 1 বছর চেক দিছি, চেকের সাজা কত, 1 বছর, 1 বছর সাজা কাটার পরে আমার আর নাই। তারপর 34 যেটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে, সিভিল জেল 6 মাস, তারপরে 6 মাস, 1 বছর, এর বেশি কিন্তু সিভিল জেলে রাখা যায় না। এখন দেখা যাচ্ছে আপনি লোন দিয়েছেন 100 কোটি টাকা, জমি মর্গেজ আছে 5 কোটি টাকার, আপনার সিভিল জেল ছাড়া কোনো রাস্তা নাই, ওকে জেলে ঢোকাবেন, ও বলবে ঠিক আছে ভাই 1 বছর তো জেল, আমি 1 বছর জেল কাটতে রাজি আছি, কোনো সমস্যা নেই, তো টাকা দিব। সিম্পল পানিশমেন্ট, সিম্পল পানিশমেন্ট দাও স্যার, রিগরাস না। হ্যাঁ হ্যাঁ, তো শুধুমাত্র অর্থহীন আদালত আইন দিয়ে করতে পারবেন না। রিকভারির জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে when you are granting লোন, তখন আপনাকে দেখতে হবে যে whether the company is solvent, অথবা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের সংজ্ঞায় ওই কাস্টমার পড়ে কিনা, ওইটা দেখার পরে যতটা কভার হবে না সেটা আপনি অর্থহীন আদালত আইনের মাধ্যমে কভার করতে পারেন, রিকভারি করতে পারেন। কিন্তু আপনি কোনো কিছু যাচাই না করে গয়রহ ঋণ দিয়ে গেলেন, তাতে কি হলো যে দুষ্ট লোকটা লোন নিয়ে লাপাত্তা হয়ে গেল, তার কারণে এই অর্থহীন আইনের যাতা করলে কিন্তু একজন যে ক্লায়েন্ট লোনটা রিকভার করতে চায় তাকে ইনস্টলমেন্ট করে দিলে সে পারবে, কিন্তু আপনি আইনের কারণে তাকে কিন্তু সুযোগ দিতে পারতেছেন না। তাহলে কি হলো যে মন্দ লোকটাকে আটকানোর জন্য আপনি কিন্তু ভালো মানুষটাকে আটকায় দিচ্ছেন। একটা চোরকে, একটা কি বলে মিসঅ্যাপ্রোপ্রিয়েটরকে আটকানোর জন্য যে সাধারণ ব্যবসা করে, ভালো ব্যবসা করে টাকাটা ফেরত দিত, তাকেও কিন্তু আইনের গেরা করলে আপনি ফেলে দিচ্ছেন। যেমন আমি এমনও দেখছি আইনে আপনি বলে দিচ্ছেন যে 1 বছরের বেশি কোনো আদালতের পক্ষে শিডিউল করার ক্ষমতা নাই, কিন্তু এমনও ভালো কাস্টমার আছে যে আপনি যদি বিদেশে আপনি দেখেন যে বিদেশে কিন্তু একজন কাস্টমারকে ডেকে নিয়ে বলা হয় তোমার এক্সিটটা কতদিনের দিলে পরে তুমি এক্সিট নিয়ে বের হতে পারবা, এটা 5 বছর না 10 বছর না 15 বছর, এবং ক্লায়েন্ট যতটা সহ্য করতে পারবে ঠিক ততটাই কিন্তু তাকে রিশিডিউলমেন্ট টাইম দেওয়া হয়। কিন্তু আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে না, আপনি 1 বছরের বেশি আদালত পারবে না, আর ব্যাংক পারবে, সেটাও বিআরপিটি সার্কুলার দিয়ে বলা হচ্ছে যে আইদার 3 বছর, 2 বছর, 3 বছর, বর্তমানে যে সার্কুলারটা চলতেছে বিআরপিটি 5-2% যেটাকে আমরা বলে থাকি, সেখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম 10 ইয়ার্স পর্যন্ত পারবে। বাট এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা, এই দিকগুলি যদি আমরা বিবেচনা করি
তাহলে দেখা যাবে যে অর্থহীন আদালত আইন শুধুমাত্র যে কোম্পানি আইনের স্ট্রাকচারকে, নেচার, ক্যারেক্টারকে চেঞ্জ করতেছে তা না, এটা কিন্তু অনেকাংশে ইনভেস্টমেন্টের জায়গাটাকে কিন্তু প্রতিবন্ধকতাও তৈরি করছে। সো রিকভারিটা আমাদের দরকার। আমি অবশ্যই রিকভারির পক্ষে। লোন নিলে লোন দিবে না কেন, কিন্তু সেই জায়গাটা প্রোটেক্ট করার জন্য আগে আপনাকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি তৈরি করতে হবে, এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি যখন আপনি সিকিউর ইনভেস্টমেন্ট করবেন, তখন আর আপনার অর্থহীন আদালত আইনের কিন্তু এতটা দরকার হবে না। তখন কোনো ক্লায়েন্টে টাকা নিয়ে টাকা মেরে দেওয়ার চিন্তা করবে না, সে যখন ব্যবসা করতে পারবে। আমি আপনাকে আরেকটা হিসাব দিই, যে ব্যাংকের জি স্যার। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন সিঙ্গেল ডিজিটে সুদ করার জন্য, সেখানে এখনো কিন্তু ইন্টারেস্ট রেট আপনার 14, 15, 16% বা 12 থেকে 16% পর্যন্ত আপনি ইন্টারেস্ট পে, এবং বাংলাদেশের মিসলেনিয়াস কস্ট, তারপর হচ্ছে আপনার প্রফিট, লেবার কস্ট, সবকিছু মিলিয়ে, তারপরে আরো অন্যান্য মিসলেনিয়াস কস্ট, সবকিছু মিলিয়ে একটা কোম্পানির পক্ষে লোন নিয়ে ব্যবসা করে, ব্যবসা থেকে লাভ করে, তার প্রফিট করে বাংলাদেশে টিকে থাকা নেক্সটলি ইম্পসিবল। আপনার আগে ওই জিনিসটা চিন্তা একদম করতে হবে, সম্ভব না, জি স্যার। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে পারতেছি সব দিক থেকে। যদি এটা করে একজন ব্যবসায়ীকে প্রমোট করি, তাহলে একজন ব্যবসায়ীর পক্ষে এই লোন সময় মতো রিকভার করে পরিশোধ করে দেওয়া সম্ভব। আদারওয়াইজ আমরা আইন যত শক্তই করি না কেন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না হলে কখনোই শুধুমাত্র অর্থহীন আদালত আইন বা এনআইএক্টের মাধ্যমে একজন ক্লায়েন্টকে বেঁধে রেখে আপনি টাকা আদায় করতে পারবেন। জি ধন্যবাদ স্যার। আমি চাচ্ছিলাম যে স্যার আপনি আরেকটু বলেন, কিন্তু সময়ের সংকুলনের কারণে চলে যেতে চাচ্ছি স্যার মেহেদী স্যারের কাছে। মেহেদী স্যার, মানে স্যার কতগুলি কিওয়ার্ডস এগুলো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। স্যার, রিকভারি হচ্ছে না, কিন্তু যে আমাদের অর্থহীন আদালত আইনের যে শাস্তি যা আছে সেগুলো ওই ক্লায়েন্ট মানে যারা অপরাধী তাদের চিন্তা ভাবনা এরকম যে শাস্তি খেটে আসবো 1 বছর, এরকম কিছুই না। তারপর সেক্রেটারির কথা উনি বললেন, তারপর কমপ্লায়েন্সের ব্যাপারে উনি গুরুত্বপূর্ণ মানে খুব গুরুত্ব দিলেন। তো আবার স্যার এই সার্বিক বিষয় স্যার আমি আর কথা বলতে চাচ্ছি না স্যার, আপনার ছেড়ে দিতে চাচ্ছি স্যার, আপনার মতামত আমাদের যদি একটু বলতেন স্যার। আমি ফার্স্টে শুরু করছি, আমরা কেন রিকভারির দিকে জোর দিব। আমাদের আগে বুঝতে হবে ইনভেস্টমেন্ট কোনটা অ্যালাউ করব, কোনটা করব না। এখন যখন একটা কোম্পানি একটা ফাইন্যান্সিয়াল কাছে ক্রেডিট ফাইন্যান্সের জন্য যায়, আমরা কি জানি একটা কোম্পানির আপনার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা রিফ্লেকশন হবে ওর ব্যালেন্স শিটে, রাইট? ব্যালেন্স শিট হবে। আমরা জানি বাংলাদেশে 2 রকম ব্যালেন্স শিট হয়। একটা ব্যালেন্স শিট নাকি কোম্পানিরা করে ইনকাম ট্যাক্সের জন্য, আর আরেকটা ব্যালেন্স শিট করে নিজেদের জন্য। এখন ব্যাংকের কাছে যে ব্যালেন্স শিটটা দেওয়া হয় বা যে ওই ব্যালেন্স শিটটা কিন্তু আসলে কোম্পানির ট্রু পিকচারটাকে রিফ্লেক্ট করে না। তাহলে কিন্তু আমাদের এখানে এই জায়গাটায় জোর দিতে হবে, যারা আসলে এই অডিট গুলো করছেন ওদের আসলে যে ওদের এই অডিট রিপোর্টের অথেন্টিসিটিটা যে আমাদের এনশিওর করতে হবে, যে না যে অডিটররা কোম্পানির রিয়েল ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করে, হ্যাঁ ওরা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবে। যদি না করে ওদের জন্য একটা অ্যাক্ট করতে হবে যে দে উইল বি ক্রিমিনালি লায়াবল ফর নেগলিজেন্স, রাইট? কারণ ব্যালেন্স শিটে বলতেছে একটা, আর কোম্পানির অ্যাকচুয়াল অবস্থা কিন্তু অন্যরকম। এবার আমরা যাই কোম্পানির এই ডিফেক্টিভ ব্যালেন্স শিট নিয়ে কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে গেল ফর ফাইন্যান্সের জন্য। তো তখন আমাদের 2টা জিনিস দেখতে হবে, যে কোম্পানির যে বিজনেসটা ও যে প্রপোজ করলো তার ফিজিবিলিটি আদৌ আছে কিনা, রাইট? এখন বাংলাদেশে দেখা যাচ্ছে একজন লোক হয়তো আলুর ব্যবসা করতো বা মুরগির ব্যবসা করতো, সে এখন নেমে গেছে পাওয়ার প্ল্যান্টের ব্যবসায়, রাইট? তাহলে whether this person has the adequate knowledge and capacity to run that business. এবার আসি আমরা ব্যাংক যখন এটাকে ফাইন্যান্স করবে, ব্যাংকের এখানে দেখা উচিত যে যে ব্যাংক কিন্তু ফাইন্যান্স করে ফর ইনভেস্টমেন্ট পারপাস, ফর প্রফিট। অর্থনীতি মামলা করে জন্য ব্যাংক ফাইন্যান্স করে না। কিন্তু বাংলাদেশে এখন একটা দেখে মনে হয় যে কোম্পানির কাজ হলো লোন নেওয়া আর ব্যাংকের কাজ হলো অর্থনীতির মামলা করা, রাইট? রিকভারি করা। জি স্যার, দ্যাট ইজ নট দ্য ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এরকম বিশ্ব অবস্থা নাই। যখনই একটা কোম্পানি যে লোনের জন্য অ্যাপ্লাই করলো, ব্যাংক তো তার সিকিউরিটি দেখবে। সিকিউরিটির জন্য বাংলাদেশে আমাদের অ্যাকসেপ্টেড যে ফিক্সড সিকিউরিটি আমরা বলি মর্টগেজ, রাইট? এই মর্টগেজ করা হয়, ব্যাংক তখন করে কি প্রপার্টি ভ্যালুয়েশন করে। আমরা আগে অনেক ব্যাংকের কাজ করতাম, আমি দেখেছি 100 কোটি টাকার লোন, 150 কোটি টাকার লোন, হ্যাঁ, জায়গা মর্টগেজ হবে। যে ভ্যালুয়েশন কোম্পানি
ওদের ব্যাংক জি, স্যার। থেকে দেওয়া হয় 5,000 টাকা, রাইট? জি, জি। নাও আপনি ভ্যালুয়েশন চাবেন 100 কোটি প্রপার্টির, আপনি ভ্যালুয়েশন দিবেন কত? 5,000 আচ্ছা, টাকা। তাহলে হ্যাঁ। ওই কোম্পানি ভ্যালুয়েশনটা হলো কিচ্ছু না, এটা কাট পেস্ট, রাইট? সেকেন্ড আসেন আপনি যে যখনই আপনার ফাইন্যান্স করা হয় তখন লয়ারদের থেকে ডকুমেন্টেশন করানো হয়। বাংলাদেশে আপনি খবর নিলে দেখবেন 2000 সালে যখন আমরা 98 চেম্বার দিয়ে শুরু করি, তখন আমরা দেখতাম ওই আমলে একটা বড় ফার্ম ডকুমেন্টেশনের জন্য সাপোজ 50-60 হাজার টাকা একটা অ্যারাউন্ড নিত। এখন ব্যাংকগুলা করতেছে কি, ম্যাক্সিমাম ব্যাংক হয়তো 100 কোটি টাকার লোন, হ্যাঁ, এখানে ডকুমেন্টেশন লয়ারকে দেয় 10,000 টাকা। ওই 10,000 টাকা। 1998 থেকে 2020, তাহলে ব্যাংক এবং ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো কিছু তো সাধন করছে কোন জায়গায়? ওই লয়ারের ফিস এবং হ্যাঁ, জেলের ফি, যে জায়গাটা হলে কিন্তু যদি লয়ার যদি এখানে একটা প্রপার ফি পেত, রাইট? সাপোজ আপনি যদি সিঙ্গাপুর, ইংল্যান্ড, মালয়েশিয়া সবখানে যান, যদি একটা মর্টগেজ হয়, আপনি শুনলে জি, স্যার। অবাক হবেন, লয়াররা মর্টগেজের ভ্যালুর উপর একটা ডিডের একটা পার্সেন্টেজ পায়। লাইক ডিড ভ্যালু যদি হয় 1 কোটি টাকা, জি, স্যার। এর 2% পাইলে লয়ার পাবে 2 হুম। লাখ টাকা। বাংলাদেশে 20 কোটি টাকার মর্টগেজ লয়ারকে দেয় জি। 5,000 টাকা, রাইট? তাহলে আপনি যে জি, জি। যে লয়ার এই সার্ভিসটা প্রোভাইড করতেছে, রাইট, সে লয়ার কিন্তু প্রপারলি এটা হুম, করতেছে। হুম। যেই ভ্যালুয়ার এটা ভ্যালুয়েশন করতেছে সে প্রপারলি করছে না। তাহলে আপনার শুরুতেই গলত কিন্তু আপনার। এখন ধরেন আপনি কোম্পানি করে ফেললেন, একজন একটা জি, স্যার। সে একটা কোম্পানি করলো, কিছুদিন পর সে দেখলো তার কোম্পানিটা চলছে না। বাংলাদেশের কোম্পানিগুলো যে সিস্টেম ফলো করে, সাপোজ সে দেখলো কোম্পানি আর পারপাস ফুলফিল করা সম্ভব না, সে এখন করবে কি? আর যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হতো, সেই কোম্পানি কিন্তু ভলান্টারি ওয়াইন্ডিং আপে যাইতো। ট্রাম্প যদি আপনি Exactly. দেখেন জীবনে সে বোধহয় তার অর্ধেক কোম্পানি ভলান্টারি ওয়াইন্ডিং আপ করছে। কারণ কি, ভলান্টারি ওয়াইন্ডিং আপ হলো যে পারপাসে আপনি কোম্পানিটা করেছেন, ওই পারপাস অ্যাচিভ করা সম্ভব না। বাংলাদেশে খুব এটা কম হয়। 2003 আমরা একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ওরা বাংলাদেশের প্রথম পটাটো ফ্লেক্স কোম্পানি করেছিল। এখন এরা 98 যখন প্রজেক্ট প্রোফাইল করে, তখন আলুর দাম ছিল আপনার পার কেজি 3 টাকা থেকে 5 টাকা। লোনটা যখন স্যাংশন হলো 2003 তখন আপনার আলু কেজি হয়েছে 30 টাকা। 30 টাকা। ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্লেক্সের দাম তখন ছিল পার টন $1,200। 2003 দেখা গেল ফ্লেক্সের দাম কমে আসলো $1,200 থেকে $800, আর বাংলাদেশের প্রোডাকশন কস্ট হয়ে গেল $1,000। তাহলে সে যদি প্রোডাকশন চালায় তাহলে কি হবে? সে শুধু লসে খাবে। বাংলাদেশের কোম্পানিগুলো করে কি, ওই ব্যাংকের কাছে একবার লস খায়, গিয়ে আবার ফার্দার সিসি চায়। ব্যাংক বলে আরেকটা মর্টগেজ দাও, তো তখন সে আবার আরেকটা মর্টগেজ দাও। এভাবে 5 কোটি টাকা যে দাঁড়ায় 50 কোটি টাকায়। যখন 50 কোটি হয় তখন ব্যাংক বলে আর না, এবার আমি অর্থ না আদালতে মামলা করবো। তাহলে যারা কোম্পানি প্র্যাকটিস করে, 12 ধারা তো আছেই স্যার। হ্যাঁ, আমরা কিন্তু 2003 আমরা হয়তো বাংলাদেশে ফার্স্ট হাইকোর্টে একটা মামলা করি যে আমার কোম্পানি যে পারপাসে আমরা করেছি, এই কোম্পানি পারপাস অ্যাচিভ করা সম্ভব না, বিকজ উই আর আনএবল টু পে আওয়ার ডেট, সো আওয়ার কোম্পানি শুড বি ওপেন আপ। একটা কোশ্চেন রয়েছে স্যার অনলাইন থেকে, মিস্টার কামরুল হাসান কোশ্চেন করেছেন যে মাইনরিটি প্রোটেকশনের জন্য কোম্পানি ল যেটা আছে সেটা মানে কি রকম, মানে সে কাজ করছে কিভাবে, মানে তার বক্তব্য হচ্ছে যে মাইনরিটি প্রোটেকশনের জন্য আমাদের কোম্পানি ল কি যুগোপযোগী কিনা এই বিষয়ে। এখানে আমাদের অনেক ডিফেক্ট রয়ে গেছে। মানে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম 2 ধরনের মাইনরিটি প্রোটেকশন আসবে। মানে আমাদের 230 যেখানে বলা আছে যে যদি কোনো কোম্পানি ডাইরেক্টররা এমন ভাবে চালান ওদের কাজের ফলে যে যারা মাইনরিটি শেয়ার হোল্ডার ওদের ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে অথবা কোম্পানির ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে মাইনরিটি প্রোটেকশনের জন্য যখন যে মামলা করা হচ্ছে, হয়তো আমি 50% শেয়ারের মালিক, এখন সব লোকের জন্য তো আর এখানে কোম্পানি কোর্টে এসে 230 মামলা করা ভেরি ডিফিকাল্ট, রাইট? যে তাহলে কিন্তু ওই আমি যেটা বললাম, আপনি প্রপার ব্যালেন্স শিট থাকলে, প্রপার অডিট থাকলে, রেজিস্টার অফ জয়েন্ট স্টকের যদি প্রপার কোঅর্ডিনেশন থাকতো, যে একটা কোম্পানি ব্যালেন্স শিটে তো তোমার অ্যাসেট এত, তোমার লায়াবিলিটি এত,
তুমি কেন ডিভিডেন্ড দিচ্ছ না, রাইট? এখানে পার্টিকুলার কোনো কিন্তু এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই। এখন ওই যে দেখা যাচ্ছে কি, যারা কোম্পানি ম্যানেজমেন্টে আছে, ওরা যে যারা শেয়ার হোল্ডার আছে ওদেরকে ম্যানেজমেন্ট সম্বন্ধে যেহেতু শেয়ার হোল্ডারদের ম্যানেজমেন্টে পার্টিসিপেশন করার কোনো রাইট নাই, বাট শেয়ার হোল্ডার হ্যাজ দ্য রাইট টু নো whether the company has been run in accordance with law or not. And দেখা যাবে যে যদি যারা ম্যানেজমেন্টে নাই ওরা বলতেছে কোম্পানি লস সাফার করতেছে, ওরা ওই লসটা দেখানোর জন্য ওদের মতো সুবিধা করে একটা ব্যালেন্স শিট বানাচ্ছে, যেটা আমি আগে বললাম। তাহলে আপনার যদি ওই ব্যালেন্স শিটটা যদি প্রপারলি হতো, যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন যারা একটা ল থাকতো যে এই ব্যালেন্স শিটটা কোম্পানির যে অ্যাকাউন্টসটাকে যদি প্রপারলি লুক আফটার করে দিত, তাহলে কিন্তু আর ওই মাইনরিটি প্রোটেকশনের ওই পার্টিকুলার জায়গাটা আসতে হতো না। এর বাইরে বাংলাদেশে আমরা আরেকটা জিনিস দেখছি যে ডাইরেক্টরদের মধ্যে 10 জন ডাইরেক্টর, রাইট? 2 জনকে একদম কোণঠাসা করে বাকি 8 জন চালাচ্ছে কোম্পানি। ওরাও কিন্তু এখন এসে, যদিও ল কিন্তু আমাদের ল এখানে একটা চেঞ্জ করা উচিত, 230 তে বলা আছে মাইনরিটি শেয়ার হোল্ডাররা আসতে পারবে 230 তে। বাংলাদেশে আমরা এই ইদানিং দেখতে পাচ্ছি ডাইরেক্টররাও মাইনরিটি প্রোটেকশন আসতেছে। এবং এই লাইনে কিন্তু যে আমাদের কোর্ট গুলা কিন্তু এখনো পিছিয়ে আসতে থরলি কিন্তু কোনো ডিসিশন দেয় নাই, আইসোলেটলি কয়েকটা ডিসিশন দিচ্ছে। তাহলে শুধুমাত্র ছোট শেয়ারের মালিকের যে মাইনরিটি প্রোটেকশন আসছে তা না, ডাইরেক্টরের মধ্যে যারা মাইনর তারাও কিন্তু এই মাইনরিটি প্রোটেকশনের জন্য আসছে। এবং এখানে একটা সমস্যা আছে, যেমন আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি। লাস্ট উইকে আমার কাছে একটা ক্লায়েন্ট আসলে এক গ্রুপ, যে 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই, রাইট? বড় ভাই মারা গেছে, ছোট ভাই কোম্পানি এমডি সব। এখন বড় ভাই ফ্যামিলি কয়েক বছর জানেও না কোম্পানি প্রফিট না লসে আছে, বাট ওরা 50% শেয়ারের মালিক। এখন 50% শেয়ারের মালিক হলে সে কিন্তু মাইনরিটি প্রোটেকশন আসতে পারতেছে না, কারণ মাইনরিটি হতে হলে কিন্তু যে 49 হতে হয়। তাহলে ওকে যেতে হবে কোথায়? সিভিল কোর্টে যেতে হবে প্রপারলি, ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। ওখানে গিয়ে কোম্পানি আইনের যারা কোম্পানি আইন জাজ কোর্টে বিচার করবেন বা যারা কন্ডাক্ট করবেন, ওখানে কিন্তু আবার এক্সপার্টাইজ নলেজের কিন্তু একটা সমস্যা রয়ে যাবে, জুরিসডিকশনের বিষয় চলে আসে স্যার। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রপারলি কিন্তু দেখতে হবে। তাহলে যদি আপনি অডিটর প্রপারলি দেখেন, ভ্যালুয়ার ঠিকভাবে দেখেন, যদি ল ফার্মকে ঠিকভাবে ইনভলভ করেন, যদি আপনি যারা কোম্পানি চালান ওনারা যদি মনে করে যে না কোম্পানিটা চালালে আমাদের লস হবে, ডেফিনেটলি দে শুড গো ফর ভলান্টারি ওয়াইন্ডিং আপ। এবং আমাদের কোর্টগুলোকে এটা বুঝতে হবে যে কোম্পানি মানে যে সব কোম্পানি করলে আমি লাভ করবো তা না। কোম্পানি করতে হলে পারপাস ফুলফিল না হলে কোম্পানি আমার ওয়াইন্ডিং আপ করে দিতে হবে, বাইরে কিন্তু লাইন ধরে ওয়াইন্ডিং আপ হয়। বাংলাদেশে কিন্তু আমরা করেছিলাম ফার্স্ট, এবং 7-8 বছর হিয়ারিং পর আমরা ফার্স্ট আমরা অর্ডারটা পাই ফর ভলান্টারি ওয়াইন্ডিং আপ, যে বিকজ দ্য পারপাস ফর হুইচ দ্য কোম্পানি ওয়াজ ফর্ম ইট ইজ নো লঙ্গার পসিবল। এবং অনেকে বলছে অথরিটি নাইন ল কিন্তু আছে, ভলান্টারি ওয়াইন্ডিং আপ হলে সমস্ত কেস কিন্তু স্টপ হয়ে যাবে, এভরিথিং উইল বি স্টপ, রাইট? এরা কিন্তু বাংলাদেশকে আর কিছু করে না। সবাই করে কি, 5 লাখ টাকা ডিফল্ট হলাম, ব্যাংকে তদবির করে 10 লাখ যেতে যখন 50 লাখ হয় তখন বাড়ি গাড়ি যা সব বিক্রি করে ফকির হয়ে যায়। সো দ্য অ্যাপ্রোচ শুড বি চেঞ্জ। স্যার তাদের এই বাড়ি ঘর বিক্রি করে ফকির হওয়াটা আমাদের মানে ওভারঅল বাংলাদেশের জন্য ক্ষতিকর স্যার। তো স্যার এই বিষয় নিয়ে স্যার আমরা মানে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বরেণ্য গুরুত্বপূর্ণ মানুষদের আমাদের সাথে রয়েছেন, তাদের মূল্যবান সময় নষ্ট করে। জনাব মঞ্জুরুল স্যার, আমাদের যদি একটু বলতেন স্যার আপনার থট, আপনার পরামর্শ 1 মিনিটে স্যার একটু শেষ করে ফেলতে চাই স্যার, তাহলে স্যার ধৈর্যচ্যুতি হবে দর্শকদের জন্য। ওভারঅল যে কথাটা মেহেদী ভাই বললেন যে আমাদের এই চিন্তাটাই করতে হবে যে ইনভেস্টমেন্ট যখন ব্যাংক সহ একটা কোম্পানিতে যারা কোম্পানি ওনার হচ্ছে তাদেরকেও কিন্তু আগে রিস্ক ম্যানেজমেন্টটাকে স্টাডি করতে হবে, যে আমি আগে পটেটোর ব্যবসা করতাম এখন পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি, সেটা আমি ম্যানেজ করতে পারবো কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এখানে শুধু লোন না, যখন কোম্পানি করতে যাচ্ছে যে কেউ যখন ইনভেস্টমেন্ট করছে তখন কিন্তু তার ক্যাপাসিটির উপর একটা গুরুত্ব দেওয়া উচিত, মানে ফ্রম ভেরিয়াস কর্নার। যে আজকে ব্যাংকের সাথে একটা রফা দফা হলো, আগে মানে ব্যাংক যেটা করে আমাদের দেশে, আমি এমনও ব্যবসায়ীদেরকে দেখেছি যে প্রথম তারা উইদাউট ডকুমেন্টেশন হয়তো 5,000, 10,000, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 5 কোটি এই পর্যন্ত লোন দিয়ে ফেলেছে,
এবং দেখা যাচ্ছে যে ছোটখাটো ব্যবসা করতো কমপ্লায়েন্সটা রীতিমতো, মানে হয়তো টাকা নিয়ে গেছে আজকে ব্যাংক থেকে 1 কোটি, কালকে ব্যবসা করে 1 কোটি ফেরত দিয়ে দিচ্ছে, পরের দিন আবার 5 কোটি দরকার, 5 কোটি নিয়েছে 3 কোটি ফেরত দিয়ে দিয়েছে। এরকম কিন্তু তারা ডে টু ডে অথবা মানে অল্প অল্প বেসিস করে তারা করে ফেলেছে। কিন্তু যখনই সে তার স্বপ্ন বড় হয়ে গেছে যে না এখন আমার 5 কোটি টাকা হবে না, এখন আমাকে 100 কোটি নিতে হবে, 200 কোটি নিতে হবে, এমনও কোম্পানি আমি দেখেছি প্রপ্রাইটারশিপ ফার্মকে তারা 100-200 কোটি টাকা 500 কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে বসে আছে। তো একটা প্রপ্রাইটারশিপ ফার্ম যখন লোন নেয় এবং লোন নিয়ে কি করেছে, জমি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে যদি কেউ জমি কিনে তাহলে এটা কিন্তু কোনোদিনই ভায়াবল প্রজেক্ট না। এই জিনিসগুলি সবাইকে খেয়াল রাখতে হবে। আর মেজর যেটা বললো যে ভলান্টারি ওয়াইন্ডিং আপে কেন যায় না, যে ওয়াইন্ডিং আপে গেলেও আমাদের কোর্টগুলি যেভাবে ওয়াইন্ডিং আপ প্রসেস ফলো করে, যে একজন ভলান্টারি ওয়াইন্ডিং আপ করতে গেছে, দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টস নাই, কোনো ব্যবসা শুরু করে নাই, তারপরেও অর্ডারে বলে দেওয়া হচ্ছে যে তার এখানে অডিটর নিয়োগ করতে হবে, তার কমপ্লায়েন্স করতে হবে, অন্য কোনো পাওনাদার আছে কিনা দেখতে হবে, রেজিস্টার্ড জয়েন্ট কোম্পানিতে এটা করতে হবে, এই করতে করতে তার আরো 3-4 মাস সময় বেশি লেগে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিছু করতে সাপ বের হয়ে আসে। ওই জায়গায় কিন্তু আমাদেরকে আরো একটু ফ্রেন্ডলি হতে হবে, যে যখন ব্যবসা চলবে না আইদার ভলান্টারি ওয়াইন্ডিং আপ অথবা ইনসলভেন্সি অ্যাক্ট আছে, যে কেউ কিন্তু তাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করতে পারে। এগুলির মাধ্যমে যদি মানে আমাদের শুধুমাত্র একটা আইন না, কোম্পানি আমাদের দেশে কর্পোরেট কোম্পানি রিলেটেড বলতে আমরা শুধু মনে করি কোম্পানি ল, কর্পোরেট কিন্তু নট অনলি কোম্পানি ল, কোম্পানি রিলেটেড যত ইনক্লুডিং ট্যাক্স, কাস্টম, ভ্যাট সহ, কমিশন ল সহ, জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্ম সহ যতগুলি ইভেন ফাইন্যান্স রিলেটেড যতগুলি ল রয়েছে, ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সহ যা আছে সবগুলিকে কিন্তু একসাথেই বোঝায়। সো একটা কোম্পানি যখন এই সার্বিক দিকগুলি নিয়ে আলোচনা করবে এবং সার্বিক দিকগুলি বিবেচনায় রেখে একটা প্রফিট মেন্টালিটি নিয়ে, একটা সাস্টেইনেবল মেন্টালিটি নিয়ে যখন কাজ করবে, তখনই তার পক্ষে এই ব্যবসায় টিকে থাকা সম্ভব এবং সে নিজেকে এবং ঠিক আছে অর্থনীতিকে সাহায্য করার জন্য বা আমাদের জিডিপিতে সাহায্য করার জন্য তখন এই কোম্পানিটা ভায়াবল হবে। তো আমি মনে হয় মঞ্জুর আহমেদ, স্যার আপনার কথা শুনতেই মন চাচ্ছিল, কিন্তু স্যার সময়ের জন্য চলে যেতে চাচ্ছি। জনাব মঞ্জুর আহমেদ স্যার যেটা বললেন যে উদ্যোক্তাদের আরো এই ব্যাপারে কষাকষি হওয়া দরকার ছিল বা দরকার, তো এই বিষয়ে আপনার সার্বিক মূল্যায়ন যদি মানে সার্বিক তো হবে না এখন, যদি 1 মিনিট একটু শেষ করা যেত জনাব মঞ্জুর আহমেদ। উদ্যোক্তাদের দায়িত্ব অপরিসীম, কারণ তারাই আলটিমেটলি প্লেয়ার অফ দ্য গেম। মাঠে তাদেরকেই খেলতে হবে, বাকি যারা আইন অ্যাডমিনিস্ট্রেট করছেন বা অন্যান্য যারা আনুষঙ্গ তারা হচ্ছেন আউটসাইড দ্য ফিল্ড অ্যাক্টর। তবে আমি যে জিনিসটা বলবো যে কোম্পানি চালাতে গেলে কোম্পানি সেক্রেটারি লাগবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস লাগবে, এই বিধানগুলি আইনে জোরে সরে আনা দরকার। এই কারণেই আমি বলছি যে আমাদের এক্সিস্টিং যে 1994 সালের আইনটা, এই যে আলোচনা আজকে হলো এবং আরো বিভিন্ন জায়গায় যে আলোচনা হচ্ছে, রিয়েল ইস্যুগুলিকে হাইলাইট করে আমাদেরকে কোম্পানি আইনের অ্যামেন্ডমেন্টের অ্যাড্রেস গুলি করতে হবে। এই ফিকটিশিয়াস ইস্যুস গুলি, সিঙ্গেল কোম্পানি বা রেজিস্টারের এখানে সিল মারা বা না মারা, এই সমস্ত ফ্রিভোলাস ইস্যুস গুলি নিয়ে কোম্পানি আইনে লোড করার কোনো অর্থ হয় না। এই ইস্যুস গুলি অ্যাড্রেস করতে হবে। এই জন্য সরকারকে একটু অনেস্টি অফ পারপাস থাকতে হবে এবং লাইন মিনিস্ট্রি গুলি যারা আমাদেরকে কোম্পানি আইন অ্যাডমিনিস্ট্রেট করতেছেন, মঞ্জুরুল হক সাহেব যেমন বললেন, এই কেবলমাত্র কোম্পানি আইন না, এর আনুষঙ্গিক যত আইন আছে, বিশেষ করে ট্যাক্স আইনেও কিন্তু লায়াবিলিটিটা লিমিটেড থাকছে না, কোনো আইনেই থাকছে না। তো এই জিনিসগুলি না করতে পারলে, দ্য ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট ল যদি ঠিক না থাকে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট কখনোই গ্রো করবে না। এই কথাটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি ততই ভালো। কেন উদ্যোগটা কেন, সকল অ্যাডমিনিস্ট্রেটরকে সকলকেই আমার মনে হয় যে ইন্টিগ্রিটি লেভেলটা আমাদের অনেক বাড়াতে হবে। আমি যখন ব্যাংক থেকে লোন দিচ্ছি, মোস্টলি মানে কলিউসিভ লোন হয়, এখানে 90% লোন কলিউসিভ লোন। এসএমই খাতে যখন লোন নিতে যায় কেউ, তার যখন কলিউসিভ করার ক্ষমতা থাকে না, তখনই তার উপরে সমস্যা তৈরি হয়। এসএমই খাতে লোন দেওয়াটা খুবই কঠিন, কিন্তু বড় আপনি 5 কোটি, আপনি 100 কোটি টাকা লোন এইভাবে নেওয়া যায়, কিন্তু 10 লক্ষ টাকা লোন নেওয়া যায় না। এই রিয়েলিটিটা বুঝবেন, কারণ কলিউসিভ লোন, এই ব্যাংকিংটা খাত চলছে এই কলিউসিভ খাতে। এই জিনিসগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে থ্রু ল, থ্রু অ্যামেন্ডমেন্ট অফ পার্সোনাল ক্যারেক্টার, লেভেল অফ ইন্টিগ্রিটি বাড়িয়ে
জবাবদিহিতা বাড়িয়ে, অ্যাকাউন্টেবিলিটি বাড়িয়ে, সমস্ত কিছু মিলিয়েই একটা আইনটা তৈরি হয়। আইনটা তো একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে মূল কথা। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যার সমাপনী বক্তব্য শুনতে চাচ্ছি জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে। স্যার ওভারঅল বিষয় আমরা অবশ্যই বর্তমান যে আইন আছে তার রিফর্ম চাবো, কিন্তু তার আগে আমরা চাবো বর্তমান আইনের কাঠামোর মধ্যে থেকে বিভিন্ন রেগুলেটরি অথরিটি গুলোকে আরো এফেক্টিভ করে, লাইক ডিরেকশন অফ স্টক, দেন সিকিউরিটি অ্যাক্সেস কমিশন। আমরা দেখতে পাই পাবলিক লিস্টেড কোম্পানি গুলোর ক্ষেত্রে সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের ভূমিকা কিন্তু মোটো এফেক্টিভ না। শুধু শেয়ারের দাম বাড়লেই সিকিউরিটি অ্যাক্সেস কমিশন তা না। আমি ছোট্ট একটা 30 সেকেন্ডে বলি। একটা আমি পাবলিক কোম্পানি লিমিটেড একটা ঘটনা জানি, লিস্টেড কোম্পানি। ওই কোম্পানিতে ডাইরেক্টর 5 জন হলো যে গভর্নমেন্ট ওন কোম্পানিটা, রাইট? 51% শেয়ার গভর্নমেন্টের, 49% পাবলিকের। ওরা করেছে কি গত 7-8 বছর ধরে যে 5 জন ডাইরেক্টর থাকে গভর্নমেন্ট থেকে, 3 জন নিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। শেয়ার হোল্ডারদের থেকে যারা কি একজনও ডাইরেক্টর নেয় না। প্রতিবার বলে কি এজিএম এ বলে হ্যাঁ আর কোনো ডাইরেক্টরের এজেন্ডা নাই। তাহলে আমাদের কোম্পানি, আমি ভুলে গিয়েছি যে ভোটিংটা, এজিএম এ যে ভোটিংটা হবে আমাদের কোম্পানি এখানে প্রপারলি এখানে দেওয়া, যে এটা চেঞ্জ আনা উচিত, যে ক্লিয়ারলি এন্ড প্রিসাইসলি এখানে সবাই আমরা মিলে বসে হ্যাঁ, সবাই হাত তুলে দিই হ্যাঁ, কিন্তু আসলে এখানে কোনো প্রসিডিউর ফলো করা হয় না। অনেকটা যার মুল্লুক তার সিস্টেমে চলছে। তাহলে আমাদের অবশ্যই আমাদের চেঞ্জ দরকার, কিন্তু তার আগে বর্তমান যে ইনিশিয়াল বেসিক গুলো এগুলা ঠিক না করলে কোনো চেঞ্জ হবে না। এবং আমরা দেখি যখন চেঞ্জ গুলো করা হয়, যারা আসলে কোম্পানি আইন নিয়ে, যারা স্টেক হোল্ডার মানে ব্যবসায়ীরা বা আমাদের হাইকোর্টে যারা কোম্পানি কোর্টে প্র্যাকটিস করেন, তারা আসলে এরা কিন্তু এই চেঞ্জ গুলো করে না। আমরা এখানে দেখি এই চেঞ্জ গুলো ডিসকাস করে কিছু ব্যুরোক্রেটরা মেইনলি। তাহলে ওনারা কিন্তু কোনোদিন বুঝবেন না যে প্র্যাকটিক্যালি কোথায় সমস্যা হচ্ছে। তাহলে রিফর্ম করতে হলে অবশ্যই প্রপারলি রিফর্ম করার মেথড নিয়ে আগাতে হবে। এর বাইরে ইমিডিয়েটলি রেজিস্টার অফ জয়েন্ট স্টককে প্রপারলি ফাংশনেট করে নিতে হবে, যে শেয়ারের শুধু সার্টিফিকেট কপি তোলার জন্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক না। রেজিস্টার অফ জয়েন্ট স্টক হলো কোম্পানিগুলো তার বিধান পালন করছে কিনা। চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম যারা অডিট করে একটা ল তৈরি করে ওদেরকে এমন ভাবে ওদেরকে আনতে হবে যে যাতে ওরা কোনোভাবে নেগলিজেন্স না থাকে। দরকার হলে আপনি লয়ারদেরকে প্রপার ফি টেক অ্যারেঞ্জ করে লয়ারদেরকে এখানে দায়বদ্ধভাবে আনতে হবে, যে আপনি যে কম্বিনেশনটা প্রপারলি হচ্ছে কিনা, রাইট? কারণ এই সমস্ত কিছুর কম্বিনেশন না হলে কিন্তু টাইম চেঞ্জ করি আমরা যত কিছু রিফর্ম আনি, কোন রিফর্মই অ্যাক্টিভ হবে না। এটা আমার ফাইনাল। জি, থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক, আমরা এতক্ষণ আমাদের বিজ্ঞ আলোচক যারা রয়েছেন তাদের কাছ থেকে জ্ঞান গর্ভ অনেক আলোচনা শুনলাম, শিখলাম। আমাদের দেশের অর্থনীতির ব্যাপারে যতটুকু অবদান রাখা যায় আমরা কথাগুলো বললাম। আর বাকি দায়িত্ব রয়েছে রেগুলেটরি বডি এবং পার্লামেন্টের। তো আশা করি আমাদের দেশ উন্নতির যে মহাসড়কে গতিময় দুরন্ত গতিতে ছুটছে তা আরো এগিয়ে যাক, এই বক্তব্য বলে আমি আমাদের প্রোগ্রাম এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়।